তো ড্রামার শুরুতে আমরা আমাদের মেন ফিমেল লিড ক্যারেক্টার চেনিকে দেখতে পাই। আর চেনি এখানে আমাদের জানায় যে ওর বয়স 27 বছর আর ও খুব বেশি পড়াশোনাও জানে না। আর এইসব বলতে বলতেই হঠাৎ করে ওর নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আর তারপরে আমরা চেনিকে হসপিটালে আবিষ্কার করি। আর এখানে চেনি ডাক্তারকে জানায় যে আমি কি আবারও সার্জারি করিয়ে নেব। এতে ডাক্তার ওকে জানায় যে দেখো তোমার শরীরের যা কন্ডিশন, এর উপরে সার্জারি করলে তুমি হয়তো, মানে আমি এটাই বলতে চাইছি যে তোমার শরীর এই সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারবে না। আর এটা শুনে চেনি অনেক বেশি স্যাড হয়ে যায়। আর তারপর ডাক্তারকে জিজ্ঞাসা করতে লাগে যে আমি কি আর কিছুদিনের মধ্যেই মারা যাব। তো এর উত্তরে ডাক্তার ওকে কিছুই বলে না। দেন ও বাইরে বেরিয়ে আসে আর নিজেকে নিজেই বলতে লাগে যে এমনিতেই তো আমার লাইফটা পুরো ঝাঁট হয়ে রয়েছে, আর তারপরে আমি কিনা কিছুদিনের মধ্যে আবার মারাও যাব। ইতিমধ্যে একজন লেডি এসে ওকে একটা টেমপ্লেট দেয় আর বলতে লাগে যে তুমি কি মুক্তি পেতে চাও, আর কিছুদিনের মধ্যেই এই পৃথিবী ধ্বংস হতে চলেছে। আর তখন ভগবান বেছে বেছে কয়েকজনকে অমরত্ব দান করবে। আর এসব শুনে চেনি অনেক বেশি চিৎকার করতে লাগে আর ওনাকে বলতে লাগে যে আর যারা এই পৃথিবী ধ্বংস হওয়ার আগেই মারা যাবে তাহলে তাদের কি হবে? তারা কি এই পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া দেখে যেতে পারবে না? তারা কি এমন পাপ করেছে যে তারা পৃথিবীর ধ্বংস হওয়া দেখতে পারবে না? এতে সেই লেডি বলে যা হওয়ার সে তো ভগবানের ইচ্ছাতেই হয়, এখানে আমি কি করতে পারি? তখন চেনি বলে তোমার ভগবানকে বলো তাড়াতাড়ি এই পৃথিবী ধ্বংস করতে, যাতে আমিও এই পৃথিবীর ধ্বংস হওয়া দেখে যেতে পারি। আর এসব বলেই ও প্রচন্ড চিৎকার করতে লাগে, ফলে সেই লেডি সহ আশেপাশে থাকা বাকি সমস্ত লোকজনও সেখান থেকে পালিয়ে যায়। এরপরে বসে বসে কান্না করতে লাগে। আর ঠিক তখনই একটা বাচ্চা ছেলে এসে ওকে জিজ্ঞাসা করতে লাগে তুমি কি কখনো ব্লু আইসক্রিম খেয়েছো? আর তখন চেনি সেই বাচ্চা ছেলের হাতে থাকা আইসক্রিমটা খেয়ে নিয়ে বলে যে হ্যাঁ, এবার আমি খেয়েছি ব্লু আইসক্রিম। দেন ও ওখান থেকে চলে যায়। আর তখন বাচ্চাটা জোরে জোরে কান্না করতে লাগে। আর ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের মেন লিড ক্যারেক্টার উনজিয়ং এর। তো উনজিয়ং সেই বাচ্চা ছেলেকে একটা চকলেট দেয় আর বলে তুমি কান্না করো না আর এটা খাও। ইতিমধ্যে ছেলেটার মাও সেখানে চলে আসে এবং ওকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর উনজিয়ং এর কলিগ সেখানে আসে আর ওকে বলতে লাগে যে মেয়েটাকে একটু আগে দেখতে পেলে না, ওই মেয়েটাকে সবাই এখানকার লোকজন পাগল ভাবে। আর এই শহরে যেই ফেমাস হার্টি কিচেন আছে ওই কিচেনের ওনারের নাতনি হচ্ছে ও। আর ও সারাদিন পাগলামি করে বেড়ায় আর এই কারণেই সবাই ওর থেকে দূরে থাকে। আর এমনিতেও ও খুব বেশি ডেঞ্জারাস, সো তুমি ওর থেকে দূরেই থেকো, আর তা না হলে ও তোমারও কিছু না কিছু ক্ষতি করে দেবে। দেন সিন চেঞ্জ হয় আর আমরা একটা লোককে আবর্জনার স্তূপের পাশে দেখতে পাই যে কিনা এখানে থাকা সমস্ত জিনিসপত্র কুড়ো ছিল। আর ঠিক তখনই এনার নজর পড়ে সামনে থাকা একটা সাইকেলের ওপর, যে সাইকেলটা কিনা মাটির ভেতরে অর্ধেকটা পুঁতে গিয়েছিল। আর এই সাইকেলটা বের করার চক্করেই উনি উল্টে গিয়ে পড়ে নর্দমার জলের ভেতরে। আর এখানে পড়ে এনার খুবই অস্বস্তি ফিল হতে লাগে। আর তখন উনি লক্ষ্য করেন যে একটা গর্তের ভেতর থেকে কালো কালো জল বেরোচ্ছে। আর তারপরে উনি লক্ষ্য করেন যে ওনার গায়ের চামড়ায় কেমন মাছের আঁশের মতো তৈরি হচ্ছে। দেন উনি অনেক বেশি ছটফট করতে লাগেন। আর তারপর উনি ওনার কানে হাত দিয়ে বুঝতে পারেন যে ওনার কান অলরেডি ছিঁড়ে হাতে চলে এসেছে। ফলে উনি আরো বেশি ভয় পেয়ে যান এবং ভয়ের চোটে নিচে পড়ে যান। কিছুদিন পরে এই লোকটা একটা ছবি হাতে করে কমপ্লেন অফিসে আসে আর বলতে লাগে যে পার্ক কিয়ংশিককে 2 সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়া গত সপ্তাহে বং পালও উধাও হয়ে গেছে আর ওদের দুজনের আমি কাউকেই খুঁজে পাচ্ছি না। এসব শুনে অফিসের কর্মচারী ওনাকে জানায় যে এমনিতেও তুমি সবার সঙ্গে সবসময় ঝগড়াঝাটি করে বেড়াও আর এই কারণেই লোকজন তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় না। এসব শুনে এই ব্যক্তি ওনাকে বলতে লাগে যে বংপাল আমার থেকে 5,000 টাকা পাবে আর ও আমার থেকে 5,000 টাকা না নিয়ে উধাও হয়ে যাবে, এরকম মানুষও না। আমার মনে হয় ওকে কেউ মার্ডার করে দিয়েছে। এসব শুনে এই ব্যক্তি ওনাকে বলতে লাগে যে তোমার যদি এরকমই মনে হয় যে ওর কেউ মার্ডার করে দিয়েছে তাহলে তোমার পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করা উচিত, নাকি আমার কাছে এসে বলা উচিত। এতে এই ব্যক্তি বলেন আমার মতো মাতালের কথা পুলিশ বিশ্বাস করবে বলে তোমার মনে হয়? ইতিমধ্যে গিয়ং নামের একজন ব্যক্তি এখানে এসে হাজির হয়। আর এখানে আমরা এটা জানতে পারি যে গিয়ং নামের এই ব্যক্তি রোজ রোজই কমপ্লেন অফিসে এসে হাজির হয় নিত্য নতুন কমপ্লেন করার জন্য। আর এই কারণেই কমপ্লেন অফিসের কেউই এই ব্যক্তিকে সহ্য করতে পারে না। দেন আমরা দেখি এই ব্যক্তি তাড়াতাড়ি করে উনজিয়ং এর কাছে আসে আর ওকে বলতে লাগে যে তুমি তো আমাদের অফিসে একদমই নতুন, আর তুমি যাও আজকে গিয়ে গিয়ং এর সঙ্গে কথা বলো। আর তুমি আজকে প্রমাণ করে দাও যে তুমি আমাদের অফিসের সব থেকে ভালো এমপ্লয়ি। এরপর গিয়ং এক গাদা ফটো নিয়ে এসে উনজিয়ং এর কাছে আসে আর ওকে দেখিয়ে বলতে লাগে যে দেখো আমাদের এই এরিয়াতে এক গাদা নোংরা ফেলা হয় আর এই কারণেই আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। এসব শুনে উনজিয়ং বলে দেখো আমরা অলরেডি ওই জায়গার পরীক্ষা নিরীক্ষা করিয়েছি এবং আমরা ওখানে একটা বোর্ডও লাগিয়ে দিয়েছি যাতে লোকজন ওখানে নোংরা না ফেলে। এটা শুনে গিয়ং বলে তোমার মনে হয় শুধুমাত্র ওই একটা বোর্ডের কারণে লোকজন নোংরা ফেলা বন্ধ করে দেবে? দেন উনজিয়ং বলে দেখুন ওই জমিটা কোনো সরকারি জমি না, ওটা একজনের পার্সোনাল প্রপার্টি। তো ওখানকার ওনার যদি তেমন কিছু করতে না জানে সেখানে আমরা সরকারি কর্মচারীরা তেমন কিছুই করতে পারবো না।
দেন গিয়ং ওকে বলতে লাগে, তুমি আমার কথাগুলো খুব হালকাভাবে নিচ্ছ, তোমার কি মনে হয় যে আমি খুবই একজন সাধারণ টাইপের মানুষ? আমি এক্ষুনি ডাইরেক্টরের কাছে গিয়ে তোমার নামে কমপ্লেন করে আসবো। এটা শুনে উনজিয়ং বলে, আপনার যেখানে ইচ্ছা সেখানে যান আর গিয়ে আমার নামে কমপ্লেন করে আসুন। আর ওর মুখ থেকে এই কথা শুনে গিয়ং অনেক বেশি রেগে যায় আর ওকে বলতে লাগে যে তুমি তো দেখছি খুব অসভ্য টাইপের একটা ছেলে। পরের দৃশ্যে আমরা দেখি উনজিয়ং ওই লাঞ্চ করছে আর ঠিক তখনই ওর পাশে বসে থাকা একজন ব্যক্তি ওকে বলতে লাগে যে এই শহরটাকে দেখে যতটা ভালো মনে হয় এটা ঠিক ততটাও ভালো না। আর এই ব্যক্তি সেই ব্যক্তি যেখানে সকালবেলা কমপ্লেন লেখাতে এসেছিল। তো ইনি ওকে বলতে লাগে যে আজকাল অনেকেই এই শহর থেকে হুটহাট করে উধাও হয়ে যাচ্ছে, যেমনটা কিনা আজ থেকে 20 বছর আগে হয়েছিল। আর আমি তোমাকে এই কথাগুলো এই কারণেই বলছি কারণ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এই শহরে নতুন। সো তুমি সাবধানে থেকো, আর 20 বছর আগে যা কিছু হয়েছিল সেই সব কিছু আমি নিজের চোখে দেখেছিলাম। এরপর এই ব্যক্তি ওনার ডেরায় এসে খাবার খেতে লাগে আর ঠিক তখনই সেই টেমপ্লেটওয়ালা লেডি এসে ওনাকে টেমপ্লেট দেয় আর বলে আপনি এটার সাহায্যে মুক্তি পেতে পারেন। তো এই ব্যক্তি এবার ওনাদের ওপর অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে যে তোমাদেরকে খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই নাকি, যখন দেখো তখনই শুধু টেমপ্লেট বিলি করে বেড়াও। আর এসব বলে উনি সেই টেমপ্লেটটা দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে বলেন, আমি তো আগেও বলেছি আমার এসবের কোনো দরকার নেই, সো তোমরা এখান থেকে চলে যাও। ইতিমধ্যেই সেই দোমড়ানো মোচড়ানো টেমপ্লেটটা হাওয়ায় ভাসতে শুরু করে আর তারপর সাথে সাথে সেখানে থাকা সমস্ত জিনিসপত্র শূন্যে ভাসতে লাগে। আর এইসব দেখে এই ব্যক্তি বলতে লাগে যে তোমরা এখানে এসব কি করছো, আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আর এইসব কিছু অ্যাকচুয়ালি এনাদের গ্রুপেরই একজন মেম্বার করছিল। তো এখানে এই লেডি আবারও বলতে লাগেন যে আমাদের ওপরে ভরসা করুন আর তাহলেই আপনি মুক্তি পাবেন। পরের দৃশ্যে আমরা চেনিকে দেখতে পাই, এখানে ও ওর গ্র্যান্ডমার কাছে আসে আর বলতে লাগে যে আমার টাকা লাগবে কারণ আমি ঘুরতে যেতে চাই। এতে ওর গ্র্যান্ডমা বলে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। ফলে চেনি অনেক বেশি রেগে যায় আর বলে এমনিতে তো তুমি সবাইকে এত এত টাকা দান করে বেড়াও আর আমার বেলাতেই তোমার কোনো টাকা থাকে না। তখন গ্র্যান্ডমা বলে বাকি লোকজনদের এই কারণেই টাকা দিই কারণ ওরা টাকা খরচা করতে জানে, আর তুমি তো জানোই না টাকা কিভাবে ঠিকঠাক করে খরচা করতে হয়। তখন চেনি ওর গ্র্যান্ডমাকে বলে তুমি তো আমাকে কখনো টাকাই দাও না, তাহলে আমি কি করে জানবো যে টাকা কি করে খরচা করতে হয়? তাছাড়া তোমার কাছে তো কত টাকা রয়েছে আর সেখান থেকে কিছু টাকা আমাকে দিলে কি এমন ক্ষতি হয়ে যাবে? আর তুমি কি মরার সময় সমস্ত টাকা নিয়ে যাবে নাকি? তাছাড়া আমি মরে যাওয়ার আগে লাইফে কি একটু এনজয়ও করতে পারবো না? আর এটা শুনে ওর গ্র্যান্ডমা অনেক রেগে যায় আর বলে তুমি মরার কথা কেন বলছো? ডাক্তার কি কিছু বলেছে? এতে চেনি বলে আমি বেশি দিন বেঁচে থেকেও বা কি করব, আমার লাইফে আমার ইচ্ছে মতো কোনো কিছু কি করতে দাও তুমি? তখন গ্র্যান্ডমা বলে তুমি বেশি বকর বকর করো না, যাও গিয়ে রেস্টুরেন্টের কাজ করো, আর তা না হলে কিন্তু আমি তোমাকে এমনিতেও আর কোনো টাকা দেবো না। আর টাইম মতো ওষুধ খেয়ে নিও। তো চেনি এবার নিজের মনে মনেই বলতে লাগে যে যা ভেবেছিলাম তাই হলো, এই কঞ্জুস বুড়ি আমাকে একটা টাকাও দিল না। এরপর ও বাড়িতে এসে ওর পিগি ব্যাংক ভাঙে আর সেখান থেকে কিছু টাকা বের করে। আর এখানে আমরা দেখতে পাই ওর রুমে সেই সব জায়গায় ছবি টাঙানো রয়েছে যেখানে কিনা ও ঘুরতে যেতে চাই। তো চেনি এবার বলতে লাগে এবার আমাকে কেউ আটকাতে পারবে না, আমি মরার আগে যে কোনো একটা জায়গায় তো অবশ্যই ঘুরতে যাব। এরপর ও ওর ট্রলি ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে লাগে আর ঠিক তখনই ওর সঙ্গে ওর ফ্রেন্ড রবিনের দেখা হয়। তো রবিন ওকে জিজ্ঞাসা করতে লাগে গ্র্যান্ডমা ফাইনালি পারমিশন দিয়ে দিয়েছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য, আর টাকাও দিয়ে দিয়েছে। এটা শুনে চেনি বলে টাকা তো তুই দিবি আর তোর টাকা নিয়েই আমি ঘুরতে যাব। তখন রবিন ওকে বলে সরি আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে যা টাকা ছিল সেই টাকা দিয়ে আমি আমার ছাদ ঠিক করেছি। এতে চেনি ওকে বলে ছাদ ঠিক করেছি মানে তুই তো ভাড়া বাড়িতে থাকিস তাই না, সো বাড়ির মালিকের উচিত ছাদ ঠিক করানো। এতে রবিন বলে বাড়ির মালিক ছাদ ঠিক করিয়ে দিচ্ছে না আর আমার ঘরে জল ঢুকে অবস্থা খুবই খারাপ, আর সেই কারণেই আমাকে আমার নিজের টাকা দিয়ে ছাদ ঠিক করাতে হয়েছে। ইতিমধ্যে গ্র্যান্ডমা চিৎকার করে বলতে লাগে যে তোমরা দুজনে ওখানে কি ফুসুর ফুসুর করছো, আর চেনি তুমি যাও গিয়ে তাড়াতাড়ি ওষুধ খাও। আর এসব শুনে চেনি আরো বেশি ইরিটেট হয়ে যায় আর তারপর রবিনকে জিজ্ঞাসা করতে লাগে যে তোর কি মনে হয় যে কে আগে টপকাবে, আমার গ্র্যান্ডমা নাকি আমি? আর তখন গ্র্যান্ডমা আরো জোরে চিৎকার করতে লাগে। ফলে চেনি এবার বলতে লাগে যে হ্যাঁ আমি ওষুধ খেয়েছি, তো তুমি চিৎকার করা বন্ধ করো। তাছাড়া তুই দেখে নিস এই বুড়ি সহজে মরবে না, এর আগে আমিই টপকে যাব। আর এসব বলে ও বেরিয়ে যেতে লাগে আর তখন রবিন ওকে জিজ্ঞাসা করতে লাগে যে টাকা ছাড়া তুমি কি করে ঘুরতে যাবে? এতে চেনি বলে আমার কাছে একটা আইডিয়া আছে আর সেই আইডিয়ার কারণে আগামীকালের মধ্যে আমার কাছে অনেক টাকা আসতে চলেছে। এরপর আমরা এদের দুজনকে দেখতে পাই আর এখানে গিয়ং এর ওয়াইফ ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি আজকে কমপ্লেন অফিসে গিয়েছিলে কমপ্লেন করার জন্য? গিয়ং উত্তর দেয় যে হ্যাঁ আমি তো রোজই কমপ্লেন অফিসে যাই কমপ্লেন করতে। তাছাড়া তুমি বেশি টেনশন করো না, ওরা খুব তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করবে আর তারপর তোমাকে আর ওই আবর্জনার নোংরা গন্ধ সহ্য করতে হবে না। আর এখানে এদের কথোপকথন থেকে আমরা এটাই বুঝতে পারি যে গিয়ং ওর বউকে খুব বেশি ভয় পায়। এরপর আমরা দেখি গিয়ং স্কুলে আসে ওর মেয়েকে পিক আপ করার জন্য আর এখানে এসে ও সব গার্ডিয়ানদের সামনে হঠাৎ করে হুবড়ি খেয়ে পড়ে যায়। আর এখানে আমরা দেখি যে গিয়ং খুব বেশি ক্লামজি টাইপের একটা পার্সন, আর নিজের বাবার এরকম হারকাত দেখে ওর মেয়ে ওর সঙ্গে কথা না বলেই ওর ফ্রেন্ডদের সঙ্গে এখান থেকে বেরিয়ে চলে যায়।
ফলে ওর অনেক বেশি খারাপ লাগে আর এই খারাপ লাগার কারণেই ও রবিনের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে চলে আসে। কিন্তু রবিন বাড়িতে ছিল না, যে কারণে ও বারবার দরজা ধাক্কাতে লাগে আর ঠিক তখনই পেছন থেকে রবিন সেখানে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে তুমি এখানে কি করছো। এতে গিয়ং বলে তুমি তোমার দরজা বন্ধ করে রেখে কেন গেছো, তোমার ঘরের ভেতরে কি এমন দরকারি জিনিস আছে, কোনো এক্সপেন্সিভ জিনিসই তো নেই ঘরের মধ্যে। এতে রবিন বলে ঘরের মধ্যে কোনো এক্সপেন্সিভ জিনিস নেই ঠিকই, কিন্তু বাইরের কোনো কীট পতঙ্গ আর স্পেশালি তুমি যাতে আমার ঘরে ঢুকতে না পারো আর সেই কারণে আমি তালা লাগিয়ে গিয়েছিলাম। এরপর রবিন ঘরের ভেতরে আসে আর দেখতে পায় যে চারপাশে জল পড়ছে ছাদ ফেটে। তখন গিয়ং ওকে বলতে লাগে তুমি না বললে তুমি নাকি তোমার ছাদ ঠিক করিয়েছো, তাহলে ছাদ দিয়ে আবার জল কেন পড়ছে। এতে ও উত্তর দেয় সত্যি আমি ঠিক করিয়েছিলাম আর এর জন্য আমার অনেক টাকাও লেগেছে আর আমি জানি না তাও কেন আমার ঘর দিয়ে জল পড়ছে। এদিকে আমরা দেখি চেনি একটা স্টোরে আসে শপিং করার জন্য, যেখানে কিনা উনজিয়ংও শপিং করতে এসেছিল। আর এখানে ওদের দুজনের মধ্যে অজান্তেই ধাক্কা লেগে যায় এবং ধাক্কা লেগে ওদের বাস্কেটের কিছু কিছু জিনিস পড়ে যায়। কিন্তু তারপরে ওরা একে অপরের সঙ্গে কথা বলে না, কারণ ওরা দুজনে অ্যাকচুয়ালি একে অপরকে ঠিকঠাক করে চেনেই না। তো চেনি এবার ওর শপিং কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে যেতে লাগে আর উনজিয়ংও সেটা খেয়াল করে। আর উনজিয়ং এতদিনে এটা জানতে পেরেছে যে চেনি হচ্ছে একটা প্যাথেটিক সাইকো টাইপের মেয়ে আর এই কারণেই সবাই ওর থেকে দূরে দূরে থাকে। ইতিমধ্যে চেনি ওর সেই ট্রলি ব্যাগটা বের করতে লাগে যেটা কিনা ও এতক্ষণ এখানেরই একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। আর এটা যখন উনজিয়ং খেয়াল করে তখন ওর চেনির প্রতি ডাউট হয়। ফলে ও ওর ট্রলি ব্যাগটা গিয়ে টেনে ধরে আর ভাবতে লাগে যে এখান থেকে যত লোকজন ভ্যানিশ হয়ে যাচ্ছে তার পেছনে হয়তো চেনিরই হাত রয়েছে আর ও হয়তো একটা প্যাথেটিক সিরিয়াল কিলার। আর এই ট্রলি ব্যাগে হয়তো কারোর কোনো ডেড বডি আছে আর এই কারণে ও চেনিকে জিজ্ঞাসা করতে লাগে যে এত বড় সুটকেস নিয়ে তুমি কোথায় যাচ্ছ। এর পরিপ্রেক্ষিতে চেনি বলে আমি এত বড় সুটকেস নিয়ে যেখানেই যাই না কেন তাতে তোমার কি। উনজিয়ং ওকে জিজ্ঞাসা করতে লাগে কিং বং পাল কোথায় আছে। এর উত্তরে চেনি ওকে বলে সেটা আমি কি করে জানবো। তখন ও বলে আমি তোমার সুটকেস চেক করতে চাই। কিন্তু স্বাভাবিকভাবেই চেনি ওকে দেখাতে চায় না যে সুটকেসের ভেতরে কি আছে আর এই কারণে ওরা দুজনে সেই সুটকেস নিয়ে টানাটানি করতে লাগে। ফলে সুটকেসটা এবার খুলে যায় এবং ওর ভেতরে থাকা চেনির সমস্ত পার্সোনাল জিনিসপত্র বাইরে বেরিয়ে আসে। ফলে চেনি অনেক বেশি ইরিটেট হয়ে ওকে একটা থাপ্পড় মেরে দেয়। দেন আমরা দেখি উনজিয়ং ওর সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে আর তখন চেনি ওকে ডাকে আর বলে তোমার নাম্বারটা আমাকে দাও। তো উনজিয়ং ওকে ও নাম্বার দিয়ে দেয় আর তখন চেনি ওকে বলে যে আমার লয়ার তোমাকে কল করে নেবে আর তুমি আমার জিনিসপত্রের যা ক্ষতি করেছো সেই সব কিছু টাকা তোমাকে দিতে হবে। এতে উনজিয়ং বলে আচ্ছা ঠিক আছে আর তখন চেনি ওকে বলে যাও এবার আমার সামনে থেকে দূর হয়ে যাও। পরের দৃশ্যে আমরা এদের দুজনকে দেখতে পাই আর এরা দুজনে একে অপরের সঙ্গে গল্প করছিল যে আমরা এতটাই গরিব যে আমরা লাইফে ঠিকঠাক করে সার্ভাইভও করতে পারছি না। দেন রবিন বলতে লাগে একেতে তো আমি এত গরিব আর তার উপরে আমি এতটাই গাধা যে লোকজন আমাকে সবসময় বোকা বানিয়ে চলে যায়। অন্যদিকে কেউ কেউ 5 কোটি টাকা নিয়ে ঘুরতে বেরোচ্ছে, তাদের লাইফটা কতটা ইজি তাই না। তখন গিয়ং বলে 5 কোটি টাকা নিয়ে আবার কে ঘুরতে বেরোচ্ছে। তখন রবিন বলে বড় লোকদের মধ্যে আমি কাকেই বা চিনি। আর তখনই গিয়ং ওকে বলতে লাগে যে তুমি কি বলতে চাইছো হার্টি কিচেনের ওই বুড়ি 5 কোটি টাকা নিয়ে ঘুরতে বেরোচ্ছে, তাও আবার এই বয়সে। এতে রবিন বলে বুড়ি কেন ঘুরতে বেরোবে। তখন গিয়ন ওকে জিজ্ঞাসা করতে লাগে তাহলে আবার কে ঘুরতে বেরোবে, ওর নাতনি মানে ওই পাগল চেনি। আর ঠিক তখনই চেনি সেখানে এসে উপস্থিত হয় আর ওকে বলতে লাগে যে তুমি আমার নামে কি বদনাম করছো বলো তো। দেন এরা দুজনে একে অপরের সঙ্গে তুমুল ঝগড়া শুরু করে দেয়। ফলে রবিন ওদের দুজনকে আটকানোর চেষ্টা করে। তখন এরা দুজনে আবার উল্টে ওকে রোস্ট করতে লাগে যে তুই তো চুপি কর ঘোচু, তুই তো নিজে 1 নম্বরের গাধার, লোকজন তোকে বোকা বানিয়ে চলে যায়। তো এরা দুজনে আবারও নিজেদের মধ্যে ঝগড়া কন্টিনিউ করতে লাগে। তো চেনি এবার গিয়ংকে বলতে লাগে নিজে তো একটা কথা বলতে পারে না নিজের বউয়ের সামনে তো একেবারে হিসু করে দেয়, সে আবার বড় বড় কথা বলছে আমাকে। তখন গিয়ং ওকে উল্টে বলতে লাগে যে তুমি কনসা তোমার গ্র্যান্ডমার সামনে খুব বড় বড় কথা বলতে পারো, নিজে তো নিজের গ্র্যান্ডমার থেকে একটা ফুটি করিও আদায় করতে পারে না, তার আবার বড় বড় কথা। মানে এরা দুজনে কেউই কারোর থেকে কম নয়, কেউই কাউকে বাগে পেলে ছাড়তে চায় না। যাই হোক, তো চেনি এবার ওদেরকে বলতে লাগে যে দেখো আমি আর তোমাদের সঙ্গে ঝগড়া করতে চাই না, কারণ আমার তোমাদের দুজনের হেল্পের দরকার। তখন গিয়ং ওকে বলে তুমি কি পাগল হয়েছো নাকি, আমি তোমার হেল্প করব তাহলেই হয়েছে, যাও এখান থেকে, তুমি চলে যাও, আমি স্বপ্নেও তোমার হেল্প করব না। তখন চেনি ওদেরকে বলে আমি তোমাদেরকে ফ্রিতে হেল্প করতে বলছি না, তোমরা যদি আমার হেল্প করো তাহলে আমি তোমাদের দুজনকে 50 লাখ করে টাকা দেবো। আর এটা শোনা মাত্রই ওরা দুজনে ওর পায়ের কাছে চলে আসে আর বলতে লাগে যে বলুন বলুন মহারানী, কি হেল্প করতে হবে, আমরা অবশ্যই তোমার হেল্প করব। মানে সত্যি লোকজন টাকার কারণে একদম লুল্লুভূত হয়ে যেতে রাজি আছে। লাইক টাকা মানুষের জীবনে খুব বেশি ইম্পর্টেন্ট। অন্যদিকে আমরা দেখি উনজিয়ং যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিক ওর কাছে আসে আর ওকে বলতে লাগে যে তুমি রোজ রোজ কি এমন করো যে তোমার রুম থেকে খুব বেশি আওয়াজ আসে, যে কারণে নিচে থাকা ফ্যামিলি রোজ রোজ আমার কাছে গিয়ে কমপ্লেন করে তোমার নামে। থাকো তো একা, তাহলে এত আওয়াজ কিসের হয়, রোজ রোজ একা একা রুমের ভেতরে পার্টি করো নাকি। তো এবার উনজিয়ং ওনাকে বলতে লাগে যে আই এম রিয়েলি সরি, এরপর থেকে আমি খেয়াল রাখবো।
ও ভাই ইউনোকে কি হট লাগছে, কি কিউট লাগছে। কতদিন পর ওর নতুন ড্রামা রিলিজ হলো, লাইক কি কিউট লাগছে ওকে। আমিও পার্টি করবো ওর সাথে। তো এখানে আমরা দেখি উনসিয়ংয়ের ঘরে এই সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। আমি বুঝতে পারছি না ও কি এমন এক্সপেরিমেন্ট করছে। যাই হোক, পরবর্তীতে আমরা মেবি জানতে পারবো এসবের কারণ। ইতিমধ্যেই উনিয়ংয়ের কাছে একটা কল আসে, আর এখানে উনিয়ং সেই কলে বলতে লাগে যে আমি বলেছিলাম তো আমি নিজে থেকে কল করব, আর তোমার আমার উপরে নজরদারি রাখতে হবে না, আমি এদিকে সবকিছু সামলে নেব। তো এখানে ওর কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছে যে উনিয়ং খুব বেশি একটা মিস্টিরিয়াস টাইপের পার্সন। এরপর আমরা দেখি উনিয়ং একটা ফাইল বের করে, যে ফাইলের ভেতরে অনেক বাচ্চা কাচ্চাদের অনেক ইনফরমেশন দেওয়া ছিল, আর সাথে ঘটে যাওয়া অনেক ডিজাস্টার এক্সপেরিমেন্টের ব্যাপারেও অনেক ইনফরমেশন দেওয়া ছিল সেই ফাইলটার মধ্যে। এরপর আমরা এই লোকটাকে দেখতে পাই, আর এনাকে দেখে মনে হচ্ছিল যে এনাকে আটকে রাখা হয়েছে, আর এটা সম্ভবত ওদেরই কাজ যারা কিনা ওই টেমপ্লেট বিলি করছিল। আর এই লোকটা এখানে দেখতে পায় যে এখানে সাদা চাদরে মোড়া অনেকগুলো ডেড বডি রয়েছে। দেন উনি সামনের দিকে তাকালে একটা সুইমিং পুল টাইপের বক্স দেখতে পাই, যেখানে কিনা একটা মনস্টার টাইপের কাউকে দেখতে পাই, আর বলতে লাগে যে কিং বং পাল। আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি এরা তিনজনে মিলে চেনির একটা ফেক কিডন্যাপের ভিডিও বানাচ্ছে, আর এই ফেক কিডন্যাপের ভিডিওটার আইডিয়াটা অ্যাকচুয়ালি চেনিরই ছিল, কারণ ও চাইছিল ওর এই ফেক কিডন্যাপের ভিডিওটা ওর গ্র্যান্ডমাকে দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা আদায় করবে, আর তারপর সেই টাকা নিয়েই ওর ট্যুরে যাবে। দেন ভিডিও শুট করা হয়ে গেলে এরা দুজনে সেই ভিডিওর ফুটেজ চেক করতেই ব্যস্ত থাকে। আর এদিকে পেছনে চেয়ারে বসে থাকা চেনি হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় এবং ওর হার্টবিট খুব বেশি বেড়ে যায়, এবং ও তখনই মারা যায়। আর তার কিছুক্ষণ পর এরা দুজনে ওর সামনে আসে আর ওকে বলতে লাগে যে চলো চেনি আর একটা ভিডিও শুট করি। কিন্তু চেনি ওদের কথার কোনো উত্তর দেয় না, ফলে গিয়ং ওর সামনে যায় আর ওকে বলতে লাগে যে কি হয়েছে, কথা বলছো না কেন। তো গিয়ং এবার ওকে টাচ করে আর বুঝতে পারে যে চেনি তো অলরেডি মারা গিয়েছে। ফলে এরা দুজনে অনেক বেশি ঘাবড়ে যায় এবং প্যানিক করতে লাগে, আর রবিন তো এখানে রীতিমতো কান্নাও শুরু করে দেয়। অন্যদিকে চেনি বাড়ি ফিরছে না দেখে ওর গ্র্যান্ডমা একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে কল করে আর বলতে লাগে যে চেনির ফোনটা ট্র্যাক করে দেখো যে ও কোথায় আছে। এদিকে এতক্ষণ ধরে রবিন চেনিকে সিপিআর দিয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও কোনো লাভ হয় না, কারণ ইতিমধ্যেই ও মারা গিয়েছে। তো গিয়ং এবার ওকে এটা বলতে লাগে যে আমরা না খুব খারাপভাবে ফেসে গিয়েছি, আর একটু আগেই আমরা ফেক কিডন্যাপের ভিডিও বানিয়েছি। তো এবার লোকজন এইসব কিছু সত্যিই ভাববে, কারণ ও অলরেডি মারা গিয়েছে, আর লোকজন এবার এটাই ভাববে যে আমরাই ওকে মেরে ফেলেছি। এসব শুনে রবিন বলতে লাগে প্লিজ তুমি এভাবে বলো না, তুমি প্লিজ অ্যাম্বুলেন্সকে কল করো। এটা শুনে গিয়ং বলে অ্যাম্বুলেন্সকে কল করে আর কোনো লাভ নেই, কারণ ও অলরেডি মরে গেছে। সত্যি এদের সিচুয়েশন দেখে আমার এত হাসি পাচ্ছে না, মানে লাইক মরা মেরে খুনের দায়। তো গিয়ং এবার বলতে লাগে যে চলো আমরা চেনির বডিটাকে কোথাও একটা ফেলে দিয়ে আসি, আর এটা যদি আমরা না করি তাহলে কাল সকাল হতে না হতেই পুলিশ এসে আমাদের ধরে নিয়ে চলে যাবে, আর তারপর সবাই আমাদেরকে খুনি ভাববে। তখন রবিন ওকে বলতে লাগে যে না না, আমরা এসব কিছুই করব না, আমরা সবাইকে সব সত্যিটা বলে দেবো যে ও একা একাই মরে গেছে, আর এই কিডন্যাপের ফেক ভিডিও বানানোর আইডিয়াটাও ওরই ছিল। তখন গিয়ং বলে তুমি কি পাগল নাকি, ও অলরেডি মরে গেছে আর কেউ আমাদের কথা বিশ্বাস করবে না এখন। আর যদি তুমি সত্যিই বাঁচতে চাও তাহলে এক্ষুনি আমাদেরকে ওর ডেড বডিটা কোথাও একটা ফেলে দিয়ে আসতে হবে। এতে রবিন বলে তুমি কি পাগল নাকি, ও আমার ফ্রেন্ড, আর ওর ডেড বডি আমরা ফেলে কেন দিয়ে আসবো। তো ফাইনালি গিয়ং অনেকক্ষণ ধরে রবিনকে বুঝিয়ে আর ভুলিয়ে ভালিয়ে চেনির সেই ডেড বডিটা নিয়ে আসে বাইরে ফেলে দিয়ে আসার জন্য। তো এরা চেনির ডেড বডি ফেলার জন্য সেই আবর্জনার স্তূপের কাছে আসে, যেই আবর্জনার স্তূপ নিয়ে গিয়ং প্রত্যেক দিনই কমপ্লেন অফিসে যায় কমপ্লেন করতে। দেন ওরা ফাইনালি চেনির বডিটা ফেলতেই যাবে, আর ঠিক তখনই উনজং সেখানে এসে উপস্থিত হয় আর গিয়ংকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এখানে কি করছো। তাছাড়া তুমি তো রোজ রোজ আমাদের অফিসে গিয়ে আমাদের সমস্ত এমপ্লয়ীদের মাথা খেয়ে নাও যে লোকজন এখানে নোংরা ফেলে, আর তাতে তোমার খুব বেশি অসুবিধা হয়, আর এখন রাতের বেলা তুমি কিনা এখানে নোংরা ফেলতে এসেছো। তখন গিয়ং বলে তুমি এত রাতে এখানে কি করছো। এর পরিপ্রেক্ষিতে উনজং ওকে বলে যে তুমিই তো গিয়ে সবসময় আমাদের মাথা খাও, আর সেই কারণেই আমি এখানে রিসার্চ করতে এসেছি যে এখানে কিভাবে কি করলে সবকিছু ঠিক হবে। এতে গিয়ং বলে তুমি তো সেদিন আমাকে বললে যে এটা কোনো সরকারি জমি না, আর সেই কারণেই তোমরা কিছু করতে পারবে না, সো এখন আবার তুমি কি করতে এসেছো। তাছাড়া যাও গিয়ে তুমি তোমার নিজের কাজ করো, আর আমি কি করছি না করছি সেটা তোমাকে দেখতে হবে না, আর আজকের পর থেকে আমি তোমাদের অফিসে কোনো কমপ্লেন করতে যাব না। তো উনজং তারপরেও সেখান থেকে যায় না, আর ওদেরকে বলতে লাগে যে তোমাদের ওই কার্টের ভেতরে কি আছে সেটা আমি দেখতে চাই। আর এটা শুনে এরা দুজন তো অনেক বেশি ঘাবড়ে যায় এবং ওকে মোটেও দেখাতে চায় না। আর ইতিমধ্যেই সেই কারটা ঢালু রাস্তা দিয়ে গড়গড়িয়ে নিচে নেমে যায় এবং চেনির ডেড বডিটাও উল্টে গিয়ে পড়ে সেই কালো নর্দমার জলে। ফলে উনজংও এবার এই সমস্ত কিছু দেখে নেয় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে ওটা কি। গিয়ং উত্তর দেয় আরে ওটা তেমন কিছু না, ওটা একটা ম্যানিকুইন। তখন উনজং বলে আমার মাথায় কি সি লেখা আছে, তোমার আমাকে দেখে কি গান্ডু মনে হচ্ছে।
দেন উনজং এবার ওই কালো নর্দমার দিকে দৌড়াতে লাগে, ফলে এরা দুজনে ওর পিছু পিছু দৌড়াতে লাগে। গাইস, দিস ড্রামা ইজ সো ফানি। দেন এরা দুজনে এবার সত্যি কান্না শুরু করে দেয় আর ওকে বলতে লাগে যে দেখো আমরা সত্যিই ওকে মারিনি, ও একা একাই মারা গেছে। কিন্তু উনজং ওদের কথা বিশ্বাস করে না আর ভাবতে লাগে যে ওরাই ওকে মেরেছে। আর এটাই স্বাভাবিক ব্যাপার, যে কেউই এটাই ভাববে। আর এইসব কথা বলতে বলতেই ওরা হঠাৎ করে নিচে তাকিয়ে দেখে যে চেনির লাশটা গায়েব হয়ে গেছে। ফলে উনজং এবার এদিক ওদিক টর্চ মেরে দেখতে লাগে, আর সাথে এরাও চেনি চেনি করে চিৎকার করতে লাগে আর ওর লাশটা খুঁজতে লাগে। এদিকে উনজং বলতে লাগে তোমাদের সাথে আরো কেউ নিশ্চয়ই আছে আর সেই এই লাশটা গায়েব করে দিয়েছে। আর তখন এরা দুজনে কান্না করতে লাগে আর বলতে লাগে যে বলছি তো আমাদের সাথে আর কেউ নেই আর আমরা ওকে মারিনি। কিন্তু উনজং ওদের কথা তারপরেও বিশ্বাস করে না এবং ও এবার ওর নিজের ফোনটা বের করে ওদেরকে বলতে লাগে যে দেখো আমাকে সব সত্যিটা খুলে বলো, আর তা না হলে আমি কিন্তু এক্ষুনি পুলিশকে কল করে দেব। আর এটা দেখে গিয়ং অনেক বেশি ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি করে ওর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিতে লাগে, আর এই চক্করে ও পুলিশকে ফোন লাগিয়ে দেয়, যেটা কিনা ও রিয়েলাইজও করে না। আর এদিকে পুলিশের নাম্বারে কল লেগে যাওয়াতে পুলিশ ওদের সমস্ত কথা শুনে নেয়। দেন কিছুক্ষণ পর সত্যি সত্যি পুলিশ এখানে চলে আসে। এরপর পুলিশ উনজিয়নকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি সত্যি সত্যি ওদেরকে লাশ ফেলতে দেখেছো? উনজিয়ন উত্তর দেয় যে হ্যাঁ, আমি ওদের দুজনকে আমার নিজের চোখে একটা মেয়ের লাশ ফেলতে দেখেছি। তখন পুলিশ ওকে জিজ্ঞাসা করে তাহলে লাশটা কোথায় গেল? উনজং উত্তর দেয় আমার মনে হয় আমি যখন ওদের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলাম আর লাশটার দিকে খুব একটা খেয়াল করছিলাম না, তখন হয়তো ওদের সাথে থাকা আরো কোনো একটা লোক সেই লাশটা লুকিয়ে রেখেছে। দেন পুলিশ অফিসার ওকে বলতে লাগে তুমি তো বলেছিলে তুমি নাকি চেনির ডেড বডি ওদেরকে ফেলতে দেখেছো, কিন্তু চেনি তো তোমার পেছনেই দাঁড়িয়ে আছে। আর এখানে এভাবে চেনিকে এরকম জলজান্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে সবার তো একদম হাত পা কাঁপতে শুরু হয়ে যায়। আর চেনি নিজেও মনে মনে বলতে লাগে যে আমি তো মরে গিয়েছিলাম, তাহলে আমি এখানে কি করে এলাম। পরের দৃশ্যে আমরা দেখি উনজং একটা দেয়ালের দিকে তাকিয়ে আছে আর এই দেয়ালের ভেতরে একটা কাঁচি, একটা ছুরি আর একটা স্ক্রু ড্রাইভার গাঁথা রয়েছে। আর এই জিনিসপত্রগুলো আর কারো না বরং চেনির ছিল, যেগুলো কিনা চেনির ট্রলি থেকে বেরিয়েছিল। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি উনজং ওর কোনো সুপার পাওয়ারের মাধ্যমে ওই কাঁচি, স্ক্রুড্রাইভার আর ছুরিকে দেয়ালের মধ্যে গেঁথে দেয়, যাতে করে ওই জিনিসপত্রগুলো ওপর থেকে ছুঁড়ে চেনির মাথায় না পড়ে। এরপর আমরা আবারও বর্তমান সময়ে ফিরে আসি আর এখানে উনজং ওর হাতের কিছু মুভমেন্টের মাধ্যমে এখানে থাকা ভাঙা দেয়ালটাকে ঠিক করে দেয়। আর এখানকার এসব সিন দেখে আমরা এটাই বুঝতে পারি যে উনজংয়ের কাছে হয়তো কোনো সুপার পাওয়ার আছে। আর আমি জানি না কেন উনজংকে আমার খুব বেশি একটা মিস্টিরিয়াস টাইপের পার্সন লাগছে। আর এখানেই আমাদের এই ড্রামার ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। সেকেন্ড এপিসোডের শুরুতে আমরা দেখি ডিটেক্টর গ্র্যান্ডমাকে কল করে জানায় যে চেনির লোকেশন তো জেজু আইল্যান্ডে দেখাচ্ছে। আর এই কথা শুনে গ্র্যান্ডমা ওকে বলতে লাগে যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওর যখন 7 বছর বয়স তারপর থেকে ও এই শহর ছেড়ে কোথাও যায়নি। এতে ডিটেক্টর বলে হতেও তো পারে যে ও এবার সত্যি সত্যি এই শহর ছেড়ে চলে গেছে। ফলে গ্র্যান্ডমা এবার ঘরে এসে সবকিছু চেক করতে লাগে আর দেখতে পায় যে সত্যি সত্যি চেনির কোনো জিনিসপত্র ঘরে নেই। আর ঠিক তখনই ডিটেক্টর কল করে জানায় যে চেনির লোকেশন আবারও এই শহরেই দেখাচ্ছে, তো আমার মনে হয় ওর ফোনটা হয়তো খারাপ হয়ে গেছে। এরপর আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই আর এখানে পুলিশ অফিসার উনজংকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি সত্যি সত্যি ওদেরকে ডেড বডি ফেলতে দেখেছিলে? আর ঠিক তখনই গিয়ং চিৎকার করে বলতে লাগে যে আরে আপনি তো দেখতেই পেলেন যে ওই মেয়েটা জলজ্যান্ত অবস্থায় দাঁড়িয়েছিল, তাহলে আমরা কি করে লাশ ফেলতে পারি? আমরা তো এমনি ওখানে গিয়েছিলাম আর পা পিছলে নর্দমার ভেতরে পড়ে গিয়েছিলাম। তো পুলিশ অফিসার আবারও এখানে উনজংকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি সত্যিই কিছু দেখেছিলে? তো উনজং মনে মনে কিছু একটা ভাবে আর বলে যে হয়তো আমারই ভুল হয়েছে, আমি হয়তো ভুল দেখেছি। আর এটা শোনার পর পুলিশ অফিসার ওদের দুজনকে ছেড়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি এরা তিনজন খাওয়া দাওয়া করছে আর এখানে চেনি ওদেরকে বলতে লাগে যে সবসময় আমার কথা শুনবে, তাহলেই দেখবে সবকিছু ভালো হবে। তখন গিয়ং বলতে লাগে আজকে তোমার কথা শুনেই আমরা মরতে মরতে বেঁচেছি, আর তোমার মতো অশিক্ষিত মেয়ের কথা শুনলে আমরা খুব তাড়াতাড়ি আবার বিপদে পড়ব। তাছাড়া আজকে শুধুমাত্র আমার বুদ্ধির জন্যই আমরা বেঁচে গেছি, আর আমাদের দুজনের মধ্যে এটাই পার্থক্য যে আমি শিক্ষিত আর তুমি হচ্ছে অশিক্ষিত মূর্খ। তখন চেনি বলতে লাগে আমাদের দুজনের মধ্যে আসল পার্থক্য হচ্ছে আমার ফ্যামিলির কাছে অনেক টাকা পয়সা আছে, সো আমি রিচ আর তুমি হচ্ছে ভিখারি। দেন রবিন বলতে লাগে তুমি আসলেই ঠিক আছো তো, কারণ তখন তুমি সত্যি সত্যি নিঃশ্বাস নিচ্ছিলে না, তো আমরা ভেবেছিলাম তুমি সত্যিই মরে গেছো। এতে চেনি বলে আমিও তো এটাই ভেবেছিলাম যে আমি মরে গেছি, কারণ আমার মরার পরে ওই সময়টুকু আমি অন্য কোথাও ছিলাম আর সেখানে একজন মহিলা আমাকে বারবার বলছিল যে বাইরে চলে আসো, বাইরে চলে আসো। আর এসব শুনে রবিন বলে আমার মনে হয় তুমি অর্ধেক মরে গিয়েছিলে, মানে তুমি বেঁচেও ছিলে না আবার তুমি পুরোপুরি মরেও গিয়েছিলে না। তো গিয়ং এবার চেনিকে জিজ্ঞাসা করে তোমার গ্র্যান্ডমা জানে তো যে তুমি হসপিটালে ভর্তি? এতে ও বলে তোমরা কি পাগল নাকি? আমার গ্র্যান্ডমা যদি জানতে পারি না যে আমি হসপিটালে ভর্তি আর আমার সাথে কি কি হয়েছিল, তাহলে তোমরা দুজনে আর জ্যান্ত থাকবে না, তোমাদের দুজনকে একদম জ্যান্ত মাটিতে পুঁতে দেবে।
তখন এরা দুজনে বলতে লাগে যে কিন্তু ওইসব কিডন্যাপিং এর আইডিয়া তো তোমারই ছিল, এখানে আমাদের তো কোনো দোষ ছিল না, তাহলে আমাদের সাথে কেন শুধুমাত্র অন্যায় হবে। চেনি বলে, আরে তোমরা বুঝতে পারছো না, আমি তো গ্র্যান্ডমায়ের নিজের নাতনি, তো আমার সঙ্গে উনি খুব একটা খারাপ কিছু করবে না। তখন রবিন বলতে লাগে, এবার তাহলে আমরা কি করব। চেনি বলে, আরে কি করবে, কিছুই করতে হবে না, তোমরা শুধুমাত্র গ্র্যান্ডমাকে মিথ্যে কথা বলে দেবে তাহলেই হবে। দেন গিয়ং ওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে এটা বলো যে তুমি যে এই ফেক কিডন্যাপিং এর প্ল্যানটা বানিয়েছিলে, তো এই কিডন্যাপের পর গ্র্যান্ডমাকে ব্ল্যাকমেল করে যে টাকাটা আদায় করতে, সেই টাকাটা কার ব্যাংকের অ্যাকাউন্টে নিতে। চেনি উত্তর দেয়, কার অ্যাকাউন্টে আবার, আমার ব্যাংকের অ্যাকাউন্টে নিতাম, তাছাড়া তোমার কি মনে হয় যে এই টাকাটা আমি তোমার ব্যাংকের অ্যাকাউন্টে দিতাম আর তারপর তুমি সেই টাকাটা নিয়ে হাওয়া হয়ে যেতে। তো এটা শুনে গিয়ং এর তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা হয়, আর ও বলতে লাগে, সত্যি আমি নিজেই গাধা যে তোমাদের দুজনের পাল্লায় আমি পড়েছি, আর তা না হলে তোমাদের সঙ্গে কেউ হাত মেলায় নাকি। না মানে নিজেই কিডন্যাপ হবে আবার নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেবে, মানে তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই। যেন তুমি সত্যি অনেক বড় একটা মূর্খ আর গাধা। তাছাড়া আজকের পর থেকে আমি তোমাদের কোনো কুকর্মে আর সাথ দেব না, কারণ আমার খুব ভালো মতো শিক্ষা হয়ে গেছে। ইতিমধ্যে গিয়ং লক্ষ্য করে যে গ্র্যান্ডমা এখানে এসে দাঁড়িয়ে আছে, আর গ্র্যান্ডমা ওদের সব কথা শুনেও নিয়েছে। ফলে ওরা তাড়াতাড়ি করে তিনজন লুকিয়ে পড়ে, তাও আবার গ্র্যান্ডমারির সামনে, মানে এর সত্যি তিনজনেই পুরোই গাধা। এদিকে চেনি যখন আলমারির ভেতরে লুকায়, তখনও নিজেকে একটা অন্য জায়গায় আবিষ্কার করে, যেখানে কিনা কয়েকজন লোককে বেঁধে রেখে পেটানো হচ্ছিল। আর এখানকার লোকজনদের জামা কাপড় দেখে মনে হচ্ছিল যে এরা অনেক পুরনো দিনের লোকজন। এদিকে গ্র্যান্ডমা গিয়ং আর রবিনকে বাইরে বেরিয়ে আসতে বললে ওরা দুজনে বাইরে বেরিয়ে আসে, আর তারপর গ্র্যান্ডমাকে সব সত্যিটা বলে দেয় যে কি হয়েছিল। আর এইসব ফেক কিডন্যাপিং এর পেছনেও চেনিরই হাত ছিল। তো গ্র্যান্ডমা এবার চেনিকেও বাইরে বেরিয়ে আসতে বলে, কিন্তু কিছুতেই বাইরে বের হচ্ছিল না। ফলে গ্র্যান্ডমা গিয়ে আলমারির দরজা খুলে দেয়, আর দেখতে পায় যে ভেতরে তো কেউই নেই। আর এটা দেখে গ্র্যান্ডমা অনেক অবাক হয়ে যায়, আর বলতে লাগে যে আমি তো এক্ষুনি আমার চোখের সামনে ওকে আলমারির ভেতরে ঢুকতে দেখলাম, তাহলে কোথায় গেল। দেন আবার দরজাটা খুলতেই উনি চেনিকে ভেতরে দেখতে পান আর অবাক হয়ে যান। আর এখানে চেনি বলতে লাগে যে আমার অনেক ভয় করছে, আমি হঠাৎ করে কোথায় কোথায় চলে যাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না, আমার মনে হয় আমার কিছু একটা হয়ে গেছে। এদিকে এরা ভাবতে লাগে যে ও গ্র্যান্ডমার সামনে মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য এইসব নাটক করছে। এদিকে আমরা দেখি উনজং বাইরে দাঁড়িয়ে ওদের সমস্ত কথা শোনে, আর সবকিছু শোনা হয়ে গেলে ও ওখান থেকে বেরিয়ে যায়। মানে ও অ্যাকচুয়ালি ওদের ওপরে নজর রাখছিল। পরের দৃশ্যে আমরা এই লোকটাকে দেখতে পাই, আর এই লোকটা একজনকে বলতে লাগে যে তুমি কাকে খুঁজছো। আর তাছাড়া সেই সময় যেইবার আগুন লেগেছিল সেইবার চাইল্ড এটার্নিটির কয়েকটা বাচ্চা বেঁচে গিয়েছিল, কিন্তু ওদের ব্যাপারে আমি তেমন একটা জানি না, কিন্তু হ্যাঁ একটা বাচ্চার কথা আমার খুব ভালোভাবে মনে আছে, আর ও হচ্ছে 3972, কারণ সেইবার আমি ওকে বাঁচিয়েছিলাম। আর ওই বাচ্চাটা আবারও এখানেই থাকার জন্য চলে এসেছে এই শহরে, আর ও অনেক বড়ও হয়ে গেছে। তাছাড়া ও আমাকে একবারের জন্য চিনতে পারিনি, কিন্তু আমি ওকে দেখা মাত্রই চিনতে পেরে গিয়েছিলাম। আর উনি এই কথাবার্তা যে মহিলাকে বলছিল সেই মহিলা কিন্তু আসলে ওনার সামনে বসেই ছিল না, এটা অ্যাকচুয়ালি ছিল ওনার মনের ভুল। আর আমরা দেখতে পাই ওনাকে এখনো একটা জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আর এখানে এরা তিনজন উপস্থিত ছিল, তবে এরা কারা সেটা আমরা এখনো ঠিক করে জানি না, হয়তো আমরা পরে জানতে পারবো। আর এরাও বলতে লাগে যে শুনতে পেলে ওই লোকটা 3972 ব্যাপারে কথা বলছিল, তবে হ্যাঁ এদের তিনজনকে পুরোপুরিভাবে সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না, এরা তিনজনই কিছুটা ভিআর টাইপের দেখতে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা অনেকগুলো বাচ্চাকে দেখতে পাই যারা কিনা ইউনিফর্ম পরেছিল, আর তাদের সবার ইউনিফর্মে 4 সংখ্যার একটা নাম্বার দেওয়া ছিল। আর এই বাচ্চাগুলোকে একটা এক্সপেরিমেন্টাল ল্যাবের মতো জায়গায় নিয়ে আসা হয়, যেখানে কিনা আগে থেকে কয়েকটা বাচ্চার উপর এক্সপেরিমেন্ট চলছিল। তবে জানি না কেন আমার এইসব সিন দেখে স্ট্রেঞ্জার থিংস এর কথা মনে পড়ে যাচ্ছে। দেন আমরা দেখি ল্যাবের ভেতরে সমস্ত জিনিসপত্র হাওয়ায় ভাসছে এবং সবকিছু সবার গায়ের উপরে এসে পড়ছে। আর তখনই 3972 ওপরে কিছু একটা পড়তে যাচ্ছিল, আর ঠিক সেই সময় 1730 নামের একটা ছেলে এসে ওকে বাঁচায় আর বলে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি মরি না, তাছাড়া তুমি ঠিকঠাক ভাবে ফোকাস করো, দেখবে তুমিও করতে পারবে। দেন আমরা দেখি ওই ল্যাবের ভেতরে একবার আগুন লেগে যায়, আর সেই আগুন লাগার স্বপ্ন উনচং দেখে এবং ওর ঘুম ভেঙে যায়। আর এখানে আমরা দেখি ওর ঘরের সমস্ত জিনিসপত্র হাওয়ায় ভাসছে, আর তারপর হঠাৎ করে সেই সবকিছু নিচে পড়ে যায়। ফলে খুব জোরে আওয়াজ হয়, আর ঠিক তখনই বাড়ির মালিক সেখানে আসে আর ওর দরজায় ধাক্কায় এবং বলতে লাগে যে তোমাকে আর কতবার বলবো যে এইসব আওয়াজ করা বন্ধ করো, আর তা না হলে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। দেন ওর একটা ছেলের কথা মনে পড়ে যায় যে কিনা ওকে বলেছিল আমি কিছুতেই মরি না। আর এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের উনচংই হয়তো সেই বাচ্চা, মানে 3972। তো ওর হঠাৎ করে চেনির মরে যাওয়ার ঘটনাটা মনে পড়ে যায়, আর ও বলতে লাগে যে ওইটা তো একটা ছেলে ছিল আর এ তো মেয়ে। এদিকে চেনি যখন ঘুমোচ্ছিল তখন গ্র্যান্ডমা খেয়াল করে যে চেনির পায়ে যে সমস্ত দাগগুলো ছিল সেগুলো একটাও নেই, আর ওকে আগের থেকে দেখতেও অনেক বেশি সুস্থ লাগছে। দেন পরের দিন ডাক্তারবাবু চেনির রিপোর্ট দেখে গ্র্যান্ডমাকে জানায় যে ওর শরীরের কন্ডিশন তো একদম ভালো হয়ে গেছে।
মানে ওর আগে যেই সমস্ত রোগগুলো ছিল সেগুলো একটাও নেই, আর ও এখন পুরোপুরিভাবে সুস্থ, কিন্তু এমনটা কি করে হলো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। মানে আমি আমার জীবনে এরকম ঘটনা আগে কখনো দেখিনি, আর ওর শরীরের কন্ডিশন তো খুবই বাজে আর ভয়াবহ ছিল। তো হঠাৎ করে যে কি করে ও এত সুস্থ হয়ে গেল সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তো আমার এখন এটাই মনে হচ্ছে যে ওর সাথে কোনো মিরাক্কেল হয়েছে। এরপর আমরা দেখি গ্র্যান্ডমা বাড়িতে এসে চৈয়ং জুন নামের একজন ব্যক্তিকে ভয়েস মেসেজ করে বলে যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আর এখানে আমরা গ্র্যান্ডমার কাছে ওয়ান্ডো ল্যাবের একটা কাগজ দেখতে পাই। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা এদের দুজনকে দেখতে পাই, আর এখানে রবিন গিয়ংকে জিজ্ঞাসা করতে লাগে যে এবার আমি গ্র্যান্ডমার সামনে আমার মুখ কি করে দেখাবো। এর উত্তরে গিয়ং বলে সে তুমিই জানবে, আর আমি বারবার করে বারণ করেছিলাম এইসব করতে, কিন্তু তারপরেও তোমরা দুজনে আমাকে এইসবের মধ্যে ফাঁসিয়ে দিয়েছো। তখন রবিন বলে এইসব কিছুই হতো না জন্য তুমি চেনিকে মৃত ভাবতে। গিয়ং বলতে লাগে আরে তুমি কি পাগল নাকি, ওর সত্যিই নিঃশ্বাস চলছিল না আর ও সত্যিই মারা গিয়েছিল। এতে ও বলতে লাগে ও যদি সত্যিই মারা গিয়ে থাকতো তাহলে ও জ্যান্ত হলো কি করে। আর তোমার কথা শুনে একটা জলজ্যান্ত মানুষকে আমরা নর্দমায় ফেলে দিয়ে আসতে যাচ্ছিলাম। গিয়ং বলতে লাগে আরে আস্তে কথা বলো, কেউ যদি শুনে নেয় তাহলে কি হবে বুঝতে পারছো। তাছাড়া আমি কি একা একা ওকে ফেলতে গিয়েছিলাম নাকি, তুমিও তো আমার সঙ্গে ছিলে। এতে রবিন বলে আমি তোমার সঙ্গে ছিলাম মানে আমি বারবার তোমাকে ওকে ফেলতে বারণ করেছিলাম, আর তারপরেও তুমি আমার একটা কথাও শোনোনি। গিয়ং এবার ওর প্রতি অনেক রেগে যায় আর ওকে বলতে লাগে যে তুমি একদম চুপ করো, তুমি এক নম্বরের মাথা মোটা, আর তুমি একটা কিছু তো করতে পারো না, আর কথায় কথায় শুধু তোমার চোখ দিয়ে জল চলে আসে। তাছাড়া তোমার মুখটাই আমার দেখতে ইচ্ছা করে, যেমন তোমার থোবড়া তেমন তোমার বুদ্ধি। আর যাও বেশি প্যান প্যান না করে নাকের পোটা পরিষ্কার করে আসো, তখন থেকে তো নাক দিয়ে পোটা বেরোচ্ছে। আর এইসব বলে গিয়ং এখান থেকে বেরিয়ে যায়, আর নিজের নামে এইসব কথা শুনে রবিনের অনেক বেশি রাগ হয়ে যায়। ফলে ও ওর হাতে থাকা একটা কোল্ড ড্রিঙ্কের ক্যান দেয়ালে ছুঁড়ে মারে, আর সেই দেয়ালটা পুরো ফুটো হয়ে যায়। এদিকে গিয়ং বাড়িতে এসে যখন ফ্রিজ থেকে জল বের করে খাচ্ছিল তখন ও খেয়াল করে যে ওর হাতটা ফ্রিজে আটকে গেছে। আর ও অনেক চেষ্টা করার পরেও ওর হাতটা ফ্রিজ থেকে খোলে না। ফলে ও ফ্রিজ থেকে হাতটা সরানোর চক্করে অনেক বেশি আওয়াজ করতে লাগে, যে কারণে ওর ওয়াইফ অনেক বেশি রেগে যায় আর এসে ওকে বকাঝকা দিয়ে আবার নিজের রুমে চলে যায়। সত্যি গিয়ং এর বাড়িতে গিয়ং এর কোনো রেসপেক্ট নেই, না ওর বউ ওকে রেসপেক্ট করে না ওর মেয়ে ওকে সেভাবে পাত্তা দেয়, জাস্ট লাইক মি। অন্যদিকে রবিন ভাবতে লাগে যে আমার হাতে এত পাওয়ার কি করে এলো যে একটা ক্যানের সাহায্যে আমি পুরো দেয়ালই ফুটো করে ফেললাম। পরের দৃশ্যে আমরা এদের দুজনকে দেখতে পাই, আর এখানে গ্র্যান্ডমা চেনির জন্য অনেক খাবার দাবার বানায়। আর চেনিকে জানায় যে আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, আর ডাক্তার বলেছে তুমি এখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছো, আর এটা নাকি একটা মিরাক্কেল। তাছাড়া আজকের পর থেকে আমি আর তোমাকে কোথাও যেতে মানা করব না, মানে তোমার যেখানে ইচ্ছা সেখানেই তুমি ঘুরতে যেতে পারো। তাছাড়া আজকের পর থেকে তুমি আমার সব কথা শুনে চললে আর একটু বদমাইশি কম করলে আমি তোমাকে টাকাও দিয়ে দেবো বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আর এটা শুনে চেনি তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ইতিমধ্যে গ্র্যান্ডমার কাছে মিস্টার চৈ নামের সেই ব্যক্তির কল আসে, ফলে গ্র্যান্ডমা কলটা রিসিভ করার জন্য বাইরে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি চেনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকায় আর বলতে লাগে যে আমি তো আগে থেকে অনেক বেশি ফর্সা হয়ে গিয়েছি, আর আমার ঠোঁটগুলোও আর আগের মতো ব্লু ব্লু লাগছে না, আমার ঠোঁটও কেমন পিঙ্ক হয়ে গেছে। তাছাড়া এমনিতেও আমার আগে থেকে অনেক বেশি বেটার ফিল হচ্ছে, কিন্তু তারপরেও আমি কেন উল্টোপাল্টা জায়গায় হঠাৎ হঠাৎ চলে যাচ্ছি। তাছাড়া এটা আবার কোন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে কে জানে। তাছাড়া এমনটা নয় তো যখন আমি মরতে বসেছিলাম তখন আমি হয়তো আমার ভালো হার্টের জন্য আমার ব্রেনটাই বিক্রি করে দিয়েছি। ইতিমধ্যে একজন লেডি ওর কাছে আসে আর ওকে বলতে লাগে যে বাইরে একটা খুব হ্যান্ডসাম টাইপের ছেলে তোমার জন্য অপেক্ষা করছে, ও তোমার সঙ্গে কি যেন কথা বলতে চাই। দেন চেনি বাইরে এলে আমরা এটা দেখতে পাই যে এই ছেলেটা আর কেউ না বরং আমাদের উনজিয়ং। তো চেনি ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এখানে কি করতে এসেছো আর তোমার আমার সঙ্গে কিসের দরকার। তখন উনজিয়ং ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি কালকে প্রথমবার মরেছিলে নাকি তুমি এর আগেও অনেকবার মরে গেছো। তো ওর মুখ থেকে এই কথা শুনে চেনি রবিনকে জিজ্ঞাসা করতে লাগে যে এ কি পাগল নাকি। রবিন বলতে লাগে যে না না, এ পাগল না, এই ছেলেটা তো সেই ছেলেটা যে কিনা পুলিশকে কল করে বলে দিয়েছিল যে আমরা তোমার ডেড বডি নর্দমায় ফেলছিলাম যখন কিনা তুমি অর্ধেক মরে গিয়েছিলে। তো চেনি এবার বলতে লাগে ও তার মানে তুমি শুধুমাত্র সেদিন আমার সুটকেসই নষ্ট করেনি, তুমি আমার দুই ফ্রেন্ডকে ফাঁসিয়েও দিচ্ছিলে। অঞ্জিয়ং বলে আমি তো শুধুমাত্র সেটা তোমার ফ্যামিলির জন্য করেছিলাম, যাতে তোমার ফ্যামিলির তোমার ডেড বডি খুঁজতে অসুবিধা না হয়। এতে চেনি বলে তুমি ডেড বডি কাকে বলছো, তুমি দেখতে পাচ্ছ না আমি জলজ্যান্ত তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। উনজং বলে কিন্তু কালকে তোমাকে ডেড বডি মনে হচ্ছিল আর তোমাকে দেখে মনে হচ্ছিল যে তুমি পুরোপুরি মারা গেছো। চেনি বলে আরে আমি মরে গিয়েছিলাম না। এতে উনজং বলে তাহলে তোমার কি হয়েছিল সেটা তো আমাকে এক্সপ্লেন করো। তখন ও বলে এটা একটা সিক্রেট। এটা শুনে উনজং ওকে বলে আমি তোমার সিক্রেটটা জানতে চাই। দেন চেনি ওকে বলে আমি যদি তোমাকে সিক্রেটটা বলে দিই তাহলে সেটা সিক্রেট কি করে থাকবে। উনজং এবার ওকে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে তোমার সিক্রেট বলতে হবে না, বাট তুমি আমাকে এটা বলো যে তুমি কি ওয়ান্ডার কিন্ডারের সম্পর্কে কিছু জানো। চেনি বলে ওয়ান্ডার কিন্ডার আবার কি, এটা কি কোনো প্রেসার কুকারের ব্র্যান্ড।
তাছাড়া আমাদের রেস্টুরেন্টের সমস্ত কাজ আমার গ্র্যান্ডমাই দেখে, সো আমার গ্র্যান্ডমার সাথে গিয়ে কথা বলে, উনি হয়তো এই বিষয়ে জানতে পারেন, আমি এই বিষয়ে কিছু জানি না। তাছাড়া আমাদেরকে ডিস্টার্ব করা বন্ধ করো আর এখান থেকে যাও। দেন উনজং এখান থেকে চলে যায়। তো রবিন এবার ওকে বলতে লাগে যে ও যদি সত্যি করে আমাদের ফেক কিডন্যাপের ওই ভিডিওটা দেখতে পেয়ে যায় না, তাহলে আমরা কিন্তু খুব বাজেভাবে ফেসে যাব। এটা শোনা মাত্রই চেনি ওকে বলতে লাগে যে আমার ক্যামেরা আর সুটকেস কোথায়? তাছাড়া তুই আমার ক্যামেরার ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলি তো? রবিন বলে আমি কখন ডিলিট করব, ওটা তো এখনো সেই গ্রিন হাউসেই পড়ে রয়েছে। তাছাড়া তোমার অর্ধমৃত হয়ে যাওয়ার পর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর এতে শোনা মাত্রই চেনি তাড়াতাড়ি করে গ্রিন হাউসের দিকে দৌড়াতে লাগে, যাতে ওই ক্যামেরায় করা ভিডিওগুলো অন্য কারো হাতে পড়ে না যায়। এদিকে চেনি গ্রিন হাউসের দিকে যাচ্ছে দেখে রবিন তাড়াতাড়ি করে গিয়ংকে কল করে সব জানিয়ে দেয়। ফলে গিয়ংও ওর গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে গ্রিন হাউসের উদ্দেশ্যে। দেন আমরা দেখি চেনি গ্রিন হাউসের দিকে যাচ্ছে, আর তখন উনজং ওকে ফলো করে, আর উনজংকে ফলো করে অন্য আর একটা ছেলে। উনজং এখানে মনে মনে এটাই ভাবতে লাগে যে সত্যিই কি চেনির কাছে এরকম কোনো পাওয়ার আছে যে ও বারবার মরে গিয়ে তারপরেও বেঁচে যেতে পারে, আর ওর কাছে এরকম কোনো পাওয়ার আছে কিনা এটা জানার জন্য আমাকে ওকে মেরে ফেলতে হবে। আর তারপরে যদি ও বেঁচে যায় তাহলেই আমি বুঝতে পারবো যে ওর কাছে এইরকম পাওয়ার আছে। দেন উনজং এবার ওকে একবার মারার চেষ্টা করে, আর তারপর হঠাৎ করে নিজেকে থামিয়ে নেয় আর ভাবতে লাগে যে ওর কাছে যদি সত্যিই এরকম কোনো পাওয়ার না থাকে তাহলে তো ও সত্যিই মারা যাবে। আর এখানে চেনি ওকে দেখে ফেলে। ফলে ও ওর থেকে লুকানোর জন্য দৌড়াতে দৌড়াতে গ্রিন হাউসে চলে আসে, আর তখন উনজংও ওকে ফলো করতে করতে সেখানে চলে আসে। আর এখানে আসলে ও চেনির সেই সুটকেসটা দেখতে পায়, আর সাথেও লক্ষ্য করে যে একটা লোক চেনির একটা ভিডিও দেখছে। ফলে ও সেই লোকের হাত থেকে ক্যামেরাটা তাড়াতাড়ি করে ছিনিয়ে নেয় আর সেই ভিডিওর ফুটেজটা নিজে দেখতে লাগে। আর এই ভিডিওটা দেখার পর উনজং বুঝতে পারে যে সেদিন রাতে চেনি সত্যি সত্যিই মারা গিয়েছিল। অন্যদিকে চেনি গ্রিন হাউসের ভেতরে তন্ন তন্ন করে ওর সুটকেসটা আর ক্যামেরাটা খুঁজতে লাগে, কিন্তু সেটা তো বাইরে ছিল, যে কারণে ও ভেতরে কোনো কিছু খুঁজে পায় না। এদিকে উনজং ফাইনালি ডিসাইড করে যে ও সত্যি সত্যিই এবার চেনিকে মারার চেষ্টা করবে, যাতে করে ও এটা দেখতে পারে যে ও সত্যি সত্যিই মরেও বেঁচে যায় কিনা। আর এই কারণে উনজং ওর পাওয়ারের মাধ্যমে সেই গ্রিন হাউসটাকে ভেঙে ফেলার চেষ্টা করে, যেখানে কিনা অলরেডি চেনি ভেতরে ছিল। তো চেনি এখানে বাইরে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেও ও কিছুতেই বাইরে বেরিয়ে আসতে পারে না। আর এদিকে ঠিক তখনই গিয়ং এখানে চলে আসে আর দেখতে পায় যে ওই গ্রিন হাউসটা একা একাই ভেঙে পড়ে যাচ্ছে। ফলে ওর এবার চেনির জন্য চিন্তা হতে লাগে যে চেনি আবার ওর ভেতরে নেই তো। দেন আমরা দেখি চেনি প্রচন্ড জোরে জোরে চিৎকার করছে, আর তারপর ও হঠাৎ করেই অন্য কোথাও একটা টেলিপোর্ট হয়ে যায়। আর ও খেয়াল করে যে ও মাঝ সমুদ্রের কোনো একটা বোটের ওপরে চলে এসেছে। এদিকে গিয়ং ওর গাড়ি থেকে নামতেই যাবে, আর ঠিক তখনই ওর কাছে ওর ওয়াইফের কল আসে। আর ওর ওয়াইফ ওকে বলতে লাগে যে তুমি কাজকর্ম বাদ দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছ। এতে গিয়ং বলে আমি কোথাও ঘুরছি না, আমি এক্ষুনি তাড়াতাড়ি করে তোমার কাছে যাচ্ছি। তো গিয়ং এখানে খেয়াল করে যে ওর গাড়ির স্টিয়ারিং এর সাথে আর ওর ফোনের সাথে ওর দুটো হাত আটকে গেছে, এবং ও কিছুতেই সেখান থেকে নিজের হাত ছাড়াতে পারছে না। আর এদিকে ওর বউ ওকে ফোনের মধ্যে বকাঝোকা দিয়ে যাচ্ছে, ফলে ও অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আর বলতে লাগে একজন আছে যাকে আমি একদমই সহ্য করতে পারি না, কিন্তু তার জীবন এখন খুবই বিপদের মধ্যে, আর সে কারণে আমাকে তাকে বাঁচাতে যেতে হবে। তাছাড়া বারবার আমাকে কল করে বিরক্ত করো না, আর আমি সবসময় তোমার সব কথা শুনতে পারবো না। আর এইসব বলার সাথে সাথেই ওর হাত দুটো ছাড়িয়ে যায়। ফলে ও তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে চেনিকে বাঁচানোর জন্য। আর এখানে আসলে ও দেখতে পায় যে একটা ছেলে ওর হাতের মুভমেন্টের সাহায্যে সবকিছু বাইরে সরিয়ে দিচ্ছে। আর এইসব দেখে ও নিজের চোখকে বিশ্বাস করতে পারে না আর প্রচন্ড শকড হয়ে যায়। অন্যদিকে যেই ছেলেটা কিনা উনজংকে ফলো করছিল সেও দূরে দাঁড়িয়ে এইসব কিছু দেখছিল। আর এবার ও বলতে লাগে যে 3972, তার মানে তুমিও আমাদের মতো কিছু খুঁজছো। তো উনজং এখানে ওর পাওয়ারের মাধ্যমে সমস্ত জিনিসপত্র সাইড করে দেয়, যাতে ও দেখতে পারে যে চেনি মরে গিয়েও বেঁচে যায় কিনা। কিন্তু এখানে ও চেনিকে দেখতেই পায় না। ফলে ও নিজের মনে মনে বলতে লাগে যে তার মানে চেনির কাছে এরকম কোনো পাওয়ারই নেই। অন্যদিকে আমরা দেখি ডিটেক্টরের কম্পিউটারে হঠাৎ করে চেনির লোকেশনের একটা নোটিফিকেশন আসে, যেটা দেখে ডিটেক্টর অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানে ডিটেক্টর নিজেকে নিজেই বলতে লাগে যে এই লোকেশন বারবার কি করে চেঞ্জ হয়ে যায়, ওর মধ্যে কি টেলিপোর্টের অ্যাবিলিটি আছে নাকি। এদিকে চেনি যে বোটে পৌঁছে গিয়েছিল সেই বোটের লোকজন ওকে দেখে প্রচন্ড বেশি রেগে যায়, আর তারপর ওর ওপরে একটা গুলি চালিয়ে দেয়। আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। অন্যদিকে ডাইরেক্টর জয়, যার সঙ্গে কিনা গ্র্যান্ডমা দেখা করতে চেয়েছিলেন, সেই ডাইরেক্টর জয়ের বাড়িতে এরা তিনজন এসে উপস্থিত হয়। আর তারপর হঠাৎ করেই একজনের চিৎকারের আওয়াজ শোনা যায়, আর পাশে থাকা ফটো ফ্রেমে একগাদা রক্ত ছিটকে পড়ে। আর এখানেই আমাদের এই ড্রামার সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। থার্ড এপিসোডের শুরুতে আমরা এদের দুজনকে দেখতে পাই, আর এখানে এই বয়স্ক লোক এই ব্যক্তির সঙ্গে দেখা করতে আসেন আর জিজ্ঞাসা করতে লাগেন যে ভেতরে সবকিছু কেমন চলছে। তখন সামনে বসে থাকা ব্যক্তি বলে যা কিছু হচ্ছে তোমার কৃপাতেই হচ্ছে। দেন ইনি বলতে লাগেন তুমি নাকি আজকাল বাইবেল পড়ছো, তো তুমি আবার কবে থেকে ভগবানকে বিশ্বাস করতে শুরু করলে? তাছাড়া তুমি কি ধার্মিক হয়ে গেলে নাকি?
এর উত্তরে এই লোকটা বলতে লাগে যে আমি কোনো ধার্মিক হয়ে যাইনি, আর তাছাড়া ধর্ম হচ্ছে একটা ফালতু জিনিস। আর ধর্ম শুধুমাত্র সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য তৈরি করা হয়েছে, আর ধর্মের সমস্ত কথাবার্তাই সবই মিথ্যে। তাছাড়া আমি একজন সত্যিকারের মানুষ, আর আমি সত্যি ওই বাচ্চাটাকে বানিয়েছিলাম। আর তখন এই বয়স্ক লোকটা ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তাহলে সেই বাচ্চাটা এখন কোথায় রয়েছে, আর সত্যি যদি ওই এটার্নিটি চাইল্ডের কোনো অস্তিত্ব থেকে থাকে তাহলে তুমি সেটা প্রমাণ করে দেখাও, কারণ এটাই আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। তাছাড়া এরপর কিন্তু তুমি জামিনের সাহায্যেও বাইরে বেরোতে পারবে না। আর তখন এই ব্যক্তি বলতে লাগে যে আমার উপরে যে বিশ্বাস রাখবে সেই শেষমেশ মুক্তি পাবে। এরপর আমরা বোটের দৃশ্য দেখতে পাই, আর এখানে সবাই চেনির উপরে গুলি চালাতে লাগলে, আর ঠিক তখনই চেনি টেলিপোর্ট হয়ে আবার এখানে চলে আসে। আর এটা গিয়েও নিজের চোখে একদম স্পষ্টভাবে দেখতে পায়, ফলে প্রচন্ড অবাক হয়ে যায়। এদিকে চেনি লক্ষ্য করে যে ওর জামায় বুলেট লাগার কারণে ওর জামার মধ্যে একটা ফুটো হয়ে গিয়েছে। আর ঠিক তখনই ও উঞ্জংকে ওর সামনে দেখতে পায়, ফলে ও ওর সামনে এগিয়ে যায় এবং উঞ্জংয়ের ঘাড়ে হাত রাখে। আর এখানে উঞ্জং প্রচন্ড ভয় পেয়ে যায়, ফলে ও ওর পাওয়ারের ব্যবহার করে ওকে দূরে সরিয়ে দেয়। আর তখন চেনি উল্টে গিয়ে দূরের জমিতে গিয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা এদের তিনজনকে দেখতে পাই, আর এখানে পালহো নামের এই ছেলেটা এদেরকে জানায় যে ওই ছেলেটাই আসলে 3972। দেন জুরান নামের এই মেয়েটা ওদেরকে বলতে লাগে যে ও আবারও কেন এই শহরে ফিরে এসেছে, তাছাড়া ফাদার ওকে এখানে ডেকে আনেনি তো। তখন বাকি এরা দুজন বলতে লাগে যে না না, ফাদার আমাদেরকে না জানিয়ে এমনটা কিছুতেই করবেন না। দেন হুরান বলতে লাগে যে আচ্ছা ঠিক আছে, আমি সব খোঁজ খবর নিয়ে দেখছি যে ও এখানে কেন ফিরে এসেছে। ইতিমধ্যে ওদের ফাদার এখানে এসে উপস্থিত হয়, আর ওদেরকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমরা কি নিয়ে কথা বলছো। তখন এরা উত্তর দেয় যে আমরা একটা নতুন ভেরিয়েন্টের ব্যাপারে জানতে পেরেছি। এতে ফাদার বলে যে তাহলে তোমরা এখনো এখানে কি করছো, যাও গিয়ে ওকে ধরে আনো। পরের দৃশ্যে আমরা দেখি চেনির জ্ঞান ফিরে আসে, আর জ্ঞান ফিরে আসলে ও নিজেকে রবিনের বাড়িতে আবিষ্কার করে। আর রবিন এখানে ওকে বলতে লাগে যে আমি তো আবার ভেবেছিলাম যে তুমি হয়তো আবারও আগের মতো মরে গিয়েছো। চেনি ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোর ঘরের দেওয়ালে এরকম ফুটো কি করে হলো। এর উত্তরে রবিন ওকে বলে যে আমি সেদিন একটা কোল্ড ড্রিঙ্কের ক্যান এই দেয়ালের উপরে ছুঁড়ে মেরেছিলাম, আর তারপর এত বড় ফুটো হয়ে গিয়েছে। দেন চেনি ওকে জিজ্ঞাসা করতে লাগে যে আমি তোর বাড়িতে কি করছি। এর উত্তরে রবিন ওকে বলে যে তুমি তো গ্রিন হাউসের ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলে, আর তারপর গিয়ং তোমাকে সেখান থেকে উদ্ধার করে আমার বাড়িতে দিয়ে গেছে। চেনি এবার ওকে বলতে লাগে যে আমি না তোকে একটা কথা বলতে চাই। এতে রবিন বলে আচ্ছা ঠিক আছে, বলো কি বলতে চাও। দেন ও ওকে জানায় যে আমি না সেদিন মরে গিয়েছিলাম না, বরং আমি টেলিপোর্ট হয়ে গিয়েছিলাম। এদিকে আমরা দেখি গিয়ং ওদের দোকানে কাজ করছে, আর এখানে ওর বউ একটু আগের সব ঘটনার জন্য ওর প্রতি অনেক বেশি রেগে রয়েছে। গিয়ং ওকে বলতে লাগে প্লিজ তুমি আমার উপর আর রাগ করে থেকো না, দেখো আমি তো সমস্ত ডেলিভারি দিয়েই আসলাম। তখন ওর বউ ওকে বলতে লাগে যে জন্মদিনের ফুলের ডেলিভারি যদি জন্মদিনের পরে দেওয়া হয় তাহলে তারা রাগ করবে না, তো কি পুজো দেবে আমাদেরকে। এতে গিয়ং বলে এবছরের জন্মদিনের ফুলগুলো ব্যবহার করতে পারেনি তো কি হয়েছে, পরের বছরের জন্মদিনে ব্যবহার করে নেবে। আর ওর এই কথা শুনে ওর বউ তো আরো বেশি রেগে যায়, আর ওকে বলতে লাগে যে আমি চাই না আমার মেয়ে ওর বাবা ছাড়া বড় হোক, আর এই কারণেই আমি তোমাকে সহ্য করি, কিন্তু সব সহ্যের একটা লিমিট আছে। দিন গিয়ং বলতে লাগে আরে আমি তো ফুলের ডেলিভারি দিতেই যাচ্ছিলাম, কিন্তু তখনই হঠাৎ করে আমার ফ্রেন্ডের বাবা মারা গেল, আর সেই কারণেই তো এত লেট হলো। ইতিমধ্যে গিয়ং খেয়াল করে যে ওর হাতটা ফুলের টবে আটকে গিয়েছে, আর এদিকে ওর বউ ওকে বলতে লাগে যে তুমি আর কত মিথ্যা কথা বলবে, আর সবাই জানে যে তোমার কোনো ফ্রেন্ড নেই, সো কি করে তোমার ফ্রেন্ডের বাবা মারা যায়। তাছাড়া দিন গেলেই তোমার ফ্রেন্ডের বাবারা মরতেই থাকে। তখন গিয়ং বলতে লাগে যে আমার ফ্রেন্ডের মারা না দুটো করে বিয়ে করেছে, আর এই কারণেই আমার ফ্রেন্ডের দুটো করে বাবা। মানে ভাই কি সব বলছে, যা দা মানে। দেন ওর বউকে বলতে লাগে যে তুমি কি যাবে নাকি এখানেই বসে থাকবে। এদিকে গিয়ং এর হাত যেহেতু টবের সঙ্গে আটকে গিয়েছিল, সেই কারণে ও ওর বউকে বলে দিয়েছে না তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। গিয়ং এর বউ বেরিয়ে গেলে এরা দুজনে এখানে এসে উপস্থিত হয়, আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার সঙ্গে অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে তাই না। গিয়ং বলে তোমরা কিসের কথা বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তখন চেনি ওকে বলে যে রবিন না একটা ক্যানের মাধ্যমেই পুরো দেয়ালে ফুটো করে দিয়েছে, আর আমি চোখের পলক ফেলতে না ফেলতেই এক এক জায়গায় টেলিপোর্ট হয়ে যাই, আবার ফিরেও চলে আসি। এসব শুনে গিয়ং বলে তোমরা এসব কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না, তাছাড়া আমার দোকানে দাঁড়িয়ে এসব ফালতু বকা বন্ধ করো। তখন চেনি বলতে লাগে যে আরে আমরা ফালতু বকছি না, আর তুমি বিশ্বাস করো আমি হঠাৎ করেই মাঝ সমুদ্রে চলে গিয়েছিলাম, আর সেখানকার কয়েকজন লোক গুলি মেরে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর তোমার বিশ্বাস না হলে দেখো আমার সোয়েট শার্টে এখনো সেই গুলির দাগ রয়েছে। সো তুমি সত্যি করে বলো যে তোমার সঙ্গে সত্যিই অদ্ভুত রকমের কিছুই হচ্ছে না। গিয়ং বলে তোমরা দুজনে ফালতু বকা বন্ধ করো আর এখান থেকে যাও, আর আমার তোমাদের দুজনের মতো কোনো প্রবলেম নেই। আর ঠিক তখনই ওদের সামনে গিয়ং এর অবস্থা ঠিক এমন হয়, ফলে ওরা দুজন টের পেয়ে যায় যে গিয়ং এর সঙ্গে উল্টোপাল্টা কিছু হচ্ছে। দেন এরা দুজনে জানতে পেরে যায় যে গিয়ং হুটহাট করে জিনিসপত্রের ওপরে চিপকে যাচ্ছে।
তো রবিন এবার বলতে লাগে যে আমাদের তিনজনের সঙ্গে এরকম কেন হচ্ছে, আমাদের তিনজনের ওপরে কেউ কালা জাদু করে দেয়নি তো? তখন চেনি বলতে লাগে এটা কোনো কালা জাদু না, আমরা তিনজন সুপার পাওয়ার পেয়ে গিয়েছি। এতে গিয়ং বলে এটা কোনো সুপার পাওয়ার না, এটা হচ্ছে অভিশাপ। রবিন বলতে লাগে যে আচ্ছা আমাদের তিনজনের সঙ্গে যেহেতু এরকম হচ্ছে তো সরকারের তরফ থেকে আমাদের তিনজনকে নিয়ে যাবে না তো এক্সপেরিমেন্ট করার জন্য? গিয়ং বলে তুমি একদম চুপ থাকো, আর আমাদের সঙ্গে যে এইসব হচ্ছে এইসব কিছু কাউকে বলার কোনো দরকার নেই। তাছাড়া এমনিতেও তোমাদের সঙ্গে থাকার কারণে আমার অনেক বদনাম হয়ে গিয়েছে, আর তারপর যদি এখন সবাই জানতে পারে যে আমি জিনিসপত্রের সঙ্গে আটকে যাচ্ছি তখন কেউই আমার সঙ্গে আর কথা বলবে না। আর তার উপরে আমার বউ আর মেয়ে আমাকে সহ্য করতে পারে না, আর এই সমস্ত কথা যদি ওরা জানতে পারে তাহলে ওরা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এছাড়াও একজন বাবা আর হাজব্যান্ড হওয়ার কারণে আমার সবথেকে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে আমার ফ্যামিলিকে সেফ রাখা। তো আমি তোমাদের সঙ্গে এইসব ফালতু ঝামেলায় একদম জড়াতে চাই না। এতে চেনি বলে তো আমরা দুজনে কখন তোমাকে তোমার ফ্যামিলি থেকে দূরে থাকতে বললাম? তাছাড়া তুমি সত্যি করে বলো তো যে তুমি কি এমন দেখেছো যে তুমি এত ভয় পেয়ে আছো? কিন্তু গিয়ং ওকে কিছুই বলতে চায় না, ফলে চেনি এবার ওর মুখ চেপে ধরে আর ওকে বলতে লাগে যে তুমি আমাকে সব সত্যি করে জানাও যে কি হয়েছে। আর তুমি যদি আমাকে সব সত্যিটা না বলো তাহলে আমি সবার কাছে গিয়ে এটা বলে দেবো যে তুমি সমস্ত জিনিসপত্রের সঙ্গে আঠার মতো আটকে যাচ্ছ। আর তারপর কি হবে সেটা তো বুঝতেই পারছো। আর ওর এই কথা শুনে গিয়ং অনেক বেশি রেগে যায়, আর তারপর চিৎকার করে বলতে লাগে যে সেই দিন তুমি ওই মিস্টার উনজং এর হাতে অলমোস্ট মরে যাচ্ছিলে। এরপর আমরা উনজং এর অফিসের দৃশ্য দেখতে পাই, আর এখানে চেনি এসে উপস্থিত হয় সেই দিনের বিষয়ে উনজং এর সঙ্গে কথা বলার জন্য। তো ও উনজং এর কাছে আসলে উনজং ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তো বলুন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি। এই যে চেনি বলে পাক্কা আমি সবার সামনে বলবো যে কি বিষয়ে আমি কথা বলতে এসেছি? উনজং উত্তর দেয় যে হ্যাঁ বলুন। আর তখন চেনি বলতে লাগে যে সেদিন গ্রিন হাউসের ওখানে তুমি আমার সঙ্গে কি করেছিলে তোমার মনে আছে? আর আমি তারপর চেয়েছিলাম পুলিশের কাছে গিয়ে তোমার রিপোর্ট করাতে, কিন্তু তারপরে আমি ভাবলাম একবার তোমার সঙ্গে কথা বলা দরকার। তো ওর এইসব কথা শুনে উনজং ওকে মিথ্যা কথা বলে দেয় যে আমি বুঝতে পারছি না আপনি কি বিষয়ে কথা বলছেন, তো আপনি প্লিজ এখান থেকে যান, আর আমার অন্য আরো অনেক কাজ আছে। কিন্তু তারপরেও চেনি এখান থেকে যায় না, ফলে ওদের দুজনের মধ্যে একদম এক প্রকারের ডিবেট শুরু হয়ে যায়। ফলে উনজং শেষমেশ ওর হাত থেকে বাঁচার জন্য ওর কলিগকে বলে অফিসের অন্য একটা কাজের জন্য বাইরে বেরিয়ে যায়, যাতে ওকে চেনির সঙ্গে এই বিষয়ে কোনো কথা না বলতে হয়। তো ও বাইরে বেরিয়ে আসে, সাথে সাথে চেনিও বাইরে বেরিয়ে আসে, আর এদের দুজনকে বলতে লাগে যে তাড়াতাড়ি গাড়ি রেডি করো, আমাদেরকে ওকে ফলো করতে হবে। পরের দৃশ্যে আমরা দেখি ডাইরেক্টর জয় ইতিমধ্যে মারা গিয়েছে, আর এখানে গ্র্যান্ডমা ওনার ডেড বডি দেখতে এসেছে। তো এখান থেকে গ্র্যান্ডমাকে জানানো হয় যে ডাইরেক্টর জয় সুইসাইড করেছেন, আর সাথে উনি একটা সুইসাইড নোটও লিখে গিয়েছেন, আর সেখানে কিনা আপনার অ্যাড্রেস দেওয়া ছিল, আর সেই কারণেই আপনাকে ডাকা হয়েছে। আর এই সুইসাইড নোটে এটাই লেখা ছিল যে ডক্টর হোয়াং ওয়ান্দো একদমই ইনোসেন্ট, আর উনি একজন খুবই সম্মানীয় ব্যক্তি, আর তোমার মতো মানুষজনদের ভুল করছে। তাছাড়া তুমি ডক্টর ওয়াং ওয়ান্দোর থেকে ক্ষমা চেয়ে নিও। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখানো হয়, আর এখানে আমরা দেখতে পাই যে ডাইরেক্টর চৈকে দিয়ে জোর জবরদস্তি ওই সুইসাইড নোটটা লেখানো হয়েছিল। আর এখানে ডক্টর ওয়াং ওয়ান্দো অর্থাৎ যাকে কিনা সবাই ফাদার বলে, উনি জিজ্ঞাসা করতে লাগেন যে সেই বাচ্চাটা কোথায়। আর এখানে হোরান ওর পাওয়ারের মাধ্যমে ডাইরেক্টর চোয়ের ওপরে টর্চার করতে লাগেন, আর জিজ্ঞাসা করতে লাগেন যে আমাদের সব সত্যিটা বলে দাও। আর তখন ডাইরেক্টর চোই বলতে লাগেন যে হার্টি কিচেনের মিস কিম। আর এটা বলার সঙ্গে সঙ্গেই হোরান ওর পাওয়ার ইউজ করে, আর তখন ডাইরেক্টর চোই একটা পেন দিয়ে নিজের গলায় ফুটো করে নেয়, আর সেখানেই মারা যায়। দেন আমাদের 20 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি যে ল্যাবে আগুন লেগে যাওয়ার কারণে সেখান থেকে অনেকগুলো বাচ্চা পালিয়ে যায়। দেন নিউজে এটা দেখানো হয় যে হেসিয়ং এর একটা অনাথ আশ্রমে আগুন লেগে গিয়েছে, আর সেখান থেকে কয়েকটা বাচ্চাকে উদ্ধার করা হয়েছে। তাছাড়া ফায়ার ডিপার্টমেন্ট আর পুলিশের ইনভেস্টিগেশন করার কারণে খুব একটা আশ্চর্যজনক ঘটনা বাইরে আসছে, যে ওই অনাথ আশ্রমে যেসব বাচ্চারা থাকতো সেই বাচ্চাদের ওপরে ডক্টর হান ওয়ান্দো কিসব ইলিগাল এক্সপেরিমেন্ট করতেন। আর এখন পুলিশের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে এই বিষয়ের উপর খুব তাড়াতাড়ি ওনারা ইনভেস্টিগেশন করবেন, আর সবাইকে সব ঘটনাটা খুলে বলবেন। পরের দৃশ্যে আমরা এদেরকে দেখতে পাই, আর এখানে পুলিশ অফিসাররা একটা আশ্রমের মতো জায়গায় আসে, আর এখানে আমরা জুরানকে দেখতে পাই। আর এখানে জুরানকে দেখে এটাই মনে হচ্ছিল যে ও হয়তো এই আশ্রমের কোনো একজন কর্মী। তো পুলিশ অফিসার জুরানকে বলতে লাগে যে অনেকদিন ধরে একটা লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সেই কারণে আমরা এখানে একটু সার্চ করে দেখতে চাই। এতে জুরান বলে এখানে সবাই যার যার নিজের ইচ্ছাতে আসে, আমরা কাউকে জোর করে আটকে রাখি না। তখন পুলিশ অফিসার বলে অ্যাকচুয়ালি আমরাও ইচ্ছা করে এখানে আসিনি, কিন্তু যেহেতু আমাদের ডিউটি সেই কারণে আমাদেরকে তো পালন করতেই হবে। তখন জুরান বলে ঠিক আছে আপনারা সার্চ করে দেখুন, আমাদের কোনো অসুবিধা নেই। দেন সেকেন্ড পুলিশ অফিসারটা জুরানকে বলতে লাগে যে এখানে তো একটা বেসমেন্ট আছে, তো আমরা বেসমেন্টটা একবার ঘুরে দেখতে চাই। দেন জুরান ওদেরকে সেই বেসমেন্টে নিয়ে যায়।
এরপর এরা বেসমেন্টে এলে এই লোকটা ওদেরকে দেখতে পায় আর চিৎকার করে বলতে লাগে যে পুলিশ অফিসার আমাকে উদ্ধার করুন, আমি এখানে। কিন্তু পুলিশ অফিসাররা আসল বেসমেন্টটা কিরকম সেটা দেখতেই পায় না, কারণ এখানে জুরান ওদের ওপরে কিছু একটা ম্যাজিক করে, যে কারণে এরা অন্য সবকিছুই দেখতে পায়। এদিকে ওই লোক অনেকবার চিৎকার করার পরেও এরা ওই লোককে দেখতেই পায় না। আর এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে জুরান যাকে ইচ্ছে তাকে যা ইচ্ছে তাই দেখাতে পারে। এদিকে আমরা দেখি উনজিয়ং বাস ধরার জন্য বাস স্টপে এসে বসে রয়েছে, আর ওর সাথে সাথে এরা তিনজনে সেখানেই বসে রয়েছে। আর এরা তিনজন নিজেদের মধ্যে গসিপ করতে লাগে যে এখনো বাস আসতে 2 ঘন্টা দেরি। আর ওরা এই কথাগুলো উনজিয়ংকে শুনিয়ে শুনিয়ে বলছিল। তো গিয়ং এখানে বলতে লাগে যে আমাদের তিনজনের যে রোগগুলো হয়েছে এই রোগগুলো কি আমাদেরকে একা একাই সামলাতে হবে, নাকি সরকারের তরফ থেকে আমাদেরকে কোনো সুযোগ সুবিধাও দেওয়া হবে। দেন এরা তিনজন মিলে উনজিয়ংকে রেজবেট করতে লাগে আর বলতে লাগে যে চশমিশের কাছে নাকি আবার সুপার পাওয়ার আছে। দেন গিয়ং বলতে লাগে যে খুলে গেছে পোল, এবার বল তোর কাছে কি সুপার পাওয়ার আছে। আর এটা বলে ওরা তিনজন প্রচন্ড হাসাহাসি করতে লাগে। তো উনজিয়ং এবার অনেক বেশি ইরিটেট হয়ে যায় এবং এখান থেকে বেরিয়ে যেতে লাগে। আর ঠিক তখনই চেনি ওর সামনে চলে আসে আর ওকে বলতে লাগে যে কি হয়েছে, তুমি কি আবারও আমাকে তোমার সুপার পাওয়ারের সাহায্যে দূরে ছিটকে ফেলে দেবে? তুমি একবার আমার গায়ে হাত তুলে দেখাও আর তারপর দেখো আমি তোমার কি করি। আর আমি এত সহজে হেরে যাওয়ার মতো মেয়ে না। এতে উনজিয়ং বলে তোমাকে হার মানতে হবে না, আমি নিজেই হার মানছি। দেন উনজিয়ং এখান থেকে চলে যেতে লাগলে চেনি ওর হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে গাড়ির ভেতরে চলে যায়। ফলে উনজিয়ং এবার গাড়ির সামনে চলে যায় ওর ব্যাগটা নেওয়ার জন্য, আর তখন রবিন ওকে ধাক্কা মেরে গাড়িতে উঠিয়ে দেয়। আর এভাবেই ওরা উনজিয়ংকে কিডন্যাপ করে ওদের সঙ্গে নিয়ে চলে যায়। এদিকে এই দুজন পুলিশ অফিসার চার্চের আশ্রম থেকে বাইরে বেরিয়ে আসে, আর তখন এই পুলিশ অফিসার আরেকজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি তোমার মুখে কিসব কি লাগিয়েছো। তখন ইনি বলতে লাগে আমি কিছুই লাগাইনি, বরং গত কয়েকদিন ধরে আমার খুব বেশি ঘাম হচ্ছে। দেন পুলিশ অফিসার পার্ক ওনার মুখে হাত দেয় আর বলতে লাগে যে এটা কি ঘাম, এটা তো পিলপিলা টাইপের কিছু একটা। অন্যদিকে এই 3 ছাগল উনজিয়ংকে কিডন্যাপ করার পরে ওর একদম কান মাথা খেয়ে শেষ করে ফেলে। তো উনজিয়ং এবার এদেরকে বলতে লাগে যে আমি তোমাদের কারোর কথাই বুঝতে পারছি না, প্লিজ একজন করে জিজ্ঞাসা করো। দেন চেনি ওকে বলতে লাগে যে আমার মনে হয় আমাদের 3 জনের মধ্যে সুপার পাওয়ার চলে এসেছে, কারণ গিয়ং জিনিসপত্রের সঙ্গে আটকে যাচ্ছে, রবিন দেয়ালের মধ্যে ফুটো করে দিচ্ছে, আর আমি হুটহাট করে টেলিপোর্ট হয়ে যাচ্ছি। আর ওর এই কথা শুনে উনজিয়ং ওকে বলে যে তোমরা এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেন এরা বলতে লাগে যে তুমি প্লিজ নাটক করা বন্ধ করো, আর তুমি যে কি করতে পারো সেটা আমরা সবাই জানি। দেন গিয়ং বলতে লাগে আমি দেখেছি তুমি তোমার পাওয়ার কন্ট্রোলও করতে পারো, সো তুমি এটা আমাদেরকে অন্তত শিখিয়ে দাও যে কি করে আমরা আমাদের পাওয়ারগুলোকে কন্ট্রোল করব। এরপর চেনিওকে জিজ্ঞাসা করতে লাগে আমাদের এই সুপার পাওয়ারগুলো কি করে এলো আর আমরা কিভাবে কি করব, এইসব বিষয় আমাদেরকে কিছু তো বলো। আর তুমি যদি আমাদেরকে এইসব কিছু শিখিয়ে দাও তাহলে আমরা তোমাকে আমাদের মাস্টার বানিয়ে নেব। কিন্তু তারপরে উনজিয়ং ওদের এই বিষয়ে কোনো হেল্প করে না এবং বলতে লাগে যে দেখো আমি তোমাদের এই বিষয়ে কোনো হেল্প করতে পারবো না, আর আমি শুধুমাত্র একজন সরকারি কর্মচারী। আর ওর এই কথা শুনে চেনি ওকে বলতে লাগে যে ও তার মানে আমাদের এই সমস্যার সমাধান আমাদেরকে নিজেদেরকেই করতে হবে, তুমি এতে আমাদের কোনো সাহায্য করতে পারবে না। উনজিয়ং উত্তর দেয় যে না, আমি কোনো সাহায্য করতে পারবো না। আর ওর মুখ থেকে এই কথা শোনা মাত্রই এরা 3 জন খুব বেশি ক্ষেপে যায় আর তারপর ওকে গাড়ি থেকে বের করে দেয়। এতে উনজিয়ং বলতে লাগে তোমরা হঠাৎ করেই আমাকে কিডন্যাপ করে গাড়িতে উঠিয়ে নিলে আর তারপর এখন হঠাৎ করেই আমাকে রাস্তার মাঝখানে ছেড়ে দিচ্ছ, আজব পাগল তো তোমরা। তো উনজিয়ং এখানে গাড়ি থেকে নামতে না চাইলে এরা 3 জন ওকে ধাক্কাধাক্কি করে বের করতে লাগে। আর ঠিক তখনই ওদের সামনে পুলিশের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর এখানেই আমাদের 3rd এপিসোডের ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়। 4th পার্টির শুরুতে আমরা দেখি এরা সবাই মিলে একজন পুলিশ অফিসারকে গাড়ি থেকে বের করে, আর তখনও আরেকজন পুলিশ অফিসার গাড়ির ভেতরেই ছিল। ফলে চেনি রবিনকে ডাকে আর বলে তাড়াতাড়ি এদিকে আসো, আমাদেরকে এনাকেও গাড়ি থেকে বের করতে হবে। দেন এরা যখন এনাকে গাড়ি থেকে বের করার চেষ্টা করে তখন দেখতে পায় যে এনার অবস্থা ঠিক এইরকম হয়ে আছে। ফলে ওরা ভয় পেয়ে গাড়ির কাছ থেকে দূরে সরে আসে, আর ঠিক তখনই গাড়িতে আগুন লেগে যায়। দেন ওরা আবারও দুজনে মিলে গাড়িটাকে উল্টানোর চেষ্টা করে, আর এদিকে উনজিয়ং দূরে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছিল। ফলে চেনি অনেক রেগে যায় আর চিৎকার করে বলতে লাগে যে দূরে দাঁড়িয়ে তুমি কি মজা দেখছো, তুমি তোমার সুপার পাওয়ার ব্যবহার করে এটা ঠিক করে দিতে পারছো না। কিন্তু তারপরে উনজিয়ং ওর কথায় খুব একটা পাত্তা দেয় না, আর এদিকে গিয়ং ওদেরকে বলতে লাগে যে তোমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি একটুও নেই নাকি, তাছাড়া বেশি হিরো সাজতে যেও না আর ওখান থেকে দূরে সরে আসো, আর তা না হলে ওই আগুনে পুড়ে তোমরাও মরবে। এতে চেনি বলে অ্যাটলিস্ট আমরা ট্রাই তো করছি, আর তুমি তো ওখানে দূরে দাঁড়িয়ে মজা দেখছো, যাও গিয়ে জল নিয়ে আসো। দেন গিয়ং এবার জল আনার জন্য এখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে উনজিয়ং তখনও এদের কাণ্ড কারখানা দেখে যাচ্ছিল। তো শেষমেশ ওর এবার ওদের ওপরে দয়া হয়, ফলে ও নিজের সুপার পাওয়ারটাকে লুকিয়ে লুকিয়ে ব্যবহার করে আর গাড়িটা উল্টে দেয়। আর এদিকে রবিন তখন এটা ভাবতে লাগে যে ওর মধ্যে যে সুপার পাওয়ারটা এসেছে সেই কারণেই হয়তো এই গাড়িটাকে ও উঁচু করতে পারছে। আর তখন চেনি ওকে মোটিভেট করতে লাগে যে কাম অন রবিন, ইউ ক্যান ডু ইট।
এদিকে গিয়ং একটা পুকুর থেকে জল নিতে আসলে দেখতে পায় যে সেই পুকুরে অনেক বড় একটা মাছের মতো কিসব ভেসে বেড়াচ্ছে। ফলে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। আর অন্যদিকে চেনি সেই পিলপিলে টাইপের লোকটাকে গাড়ি থেকে বের করে আনে, আর ঠিক তখনই গিয়ং সেখানে এসে উপস্থিত হয়। আর ওদেরকে বলতে লাগে যে জানো তো, আমি একটু আগে পুকুরের মধ্যে অনেক বড় একটা মাছ দেখলাম। এতে চেনি বলে এত ফালতু না বকে যাও, গিয়ে আগুনটা নেভাও। এরপর ও জল দিয়ে আগুনটা নেভাই, আর তারপর রবিনকে বলতে লাগে যে জানো তো একটু আগে আমি কি দেখলাম। আর তারপর সব কথা বলার পর রবিন ওকে বলতে লাগে যে মিথ্যে কথা বলারও একটা সীমা থাকে। ফলে গিয়ং অনেক রেগে যায় আর বলে তোমার কি মনে হচ্ছে যে আমি তোমাকে মিথ্যে কথা বলছি। ইতিমধ্যেই ও খেয়াল করে যে ওর দুটো হাতি একটা গাড়ির সাথে আর একটা রবিনের সাথে আটকে গেছে। আর ঠিক তখনই আবারও গাড়িতে আগুন লেগে যায়, ফলে এরা দুজনেই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর একে অপরকে বলতে লাগে যে এবার কি হবে। দেন রবিন ওকে বলে যে তুমি মরছো মরো, তুমি আমাকেও কেন আটকে রেখেছো, আমাকে প্লিজ ছেড়ে দাও। তো গিয়ং বলে আমারও তোমাকে আটকে রাখার কোনো শখ হয়নি, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারছি না। আর এইসব দেখে চেনি বলতে লাগে কি হলো, তুমি কি আবারও আটকে গেছো, তাও আবার এমন সময়ে। আর এইসব দেখে উনজং নিজের পাওয়ার ব্যবহার করে ওদেরকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ওর পাওয়ারও এখানে কাজ করছিল না। আর তখন চেনি ওর কাছে এসে বলতে লাগে যে কি করছো তুমি, প্লিজ তোমার পাওয়ার ব্যবহার করে ওদেরকে ছাড়িয়ে দাও না, তা না হলে ওরা মারা যাবে। দেন ফাইনালি উনজং ওর পাওয়ার ব্যবহার করে রবিনকে গিয়ং এর থেকে ছাড়িয়ে দেয়, কিন্তু তারপরেও গিয়ং গাড়িতেই আটকে থাকে এবং ওকে কিছুতেই ছাড়ানো যায় না। ফলে গিয়ং বলতে লাগে যে আমার কি হবে, আমি কি তাহলে এখানেই পুড়ে মরবো। যাই হোক তোমরা তাহলে এখান থেকে চলে যাও, আর তা না হলে তোমরাও আমার সঙ্গে মরবে। আর এইসব শুনে চেনি কান্না করতে লাগে আর বলতে লাগে যে আমি কিছুতেই তোমাকে মরতে দেব না, আর তুমি যদি মরো সেটা আমার হাতে মরবে। আর এটা বলে ও দৌড়াতে লাগে ওকে বাঁচানোর জন্য, আর ঠিক তখনই ও টেলিপোর্ট হয়ে অন্য কোথাও চলে যায়। আর ঠিক তখন রবিন এখানে আসে আর ওকে টানতে লাগে, ফলে গিয়ং বলতে লাগে যে যাও কোনো ভালো কাউকে ডেকে আনো, কারণ তোমার দ্বারা এইসব হবে না। ইতিমধ্যে আগুন আরো বেশি ছড়িয়ে যায়, আর ঠিক তখনই রবিনের ভেতরে ওর সুপার পাওয়ার চলে আসে এবং ও এক টান মেরে গিয়ংকে গাড়ি থেকে ছাড়িয়ে দেয়। আর এইসব দেখে উনজং তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর তারপরও নিজের পাওয়ার ব্যবহার করে গাড়িটাকে দূরে সরিয়ে দেয় যাতে গাড়িটা এখানে ব্লাস্ট না করে। দেন কিছুক্ষণ পর চেনি হঠাৎ করে টেলিপোর্ট হয়ে আবারও এখানে ফিরে আসে, আর ওর হাতে একটা কাঁচি ছিল, যেটা ও হাতে নিয়ে বলতে লাগে যে ওর হাতটা কেটে দিই তাহলেই ও বেঁচে যাবে। আর ঠিক তখনই ও খেয়াল করে যে ওরা দুজনেই বেঁচে গেছে, ফলে ও অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে লাগে সত্যিই আমরা চারজন তো সত্যিকারের হিরো। এরপর আমরা গ্র্যান্ডমার রেস্টুরেন্টের দৃশ্য দেখতে পাই, আর এখানে প্রাইভেট ডিটেক্টর আসে আর গ্র্যান্ডমাকে বলে যে মিস্টার চোয়ের যেদিন মৃত্যু হয়েছে সেদিনকার সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না, আর তাছাড়া ওনার যে মার্ডার হয়েছে সেরকম কোনো প্রুফও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমার তো মনে হয় এসবের পেছনে বড়সড় কারোর হাত আছে। আর ওই 20 বছর আগে ল্যাব রিলেটেড কেসের জন্য অনেকে অলরেডি মারা গেছে। তো আমি আপনাকে এটাই বলবো যে আপনি কয়েকদিনের জন্য রেস্টুরেন্ট বন্ধ করে অন্য কোথাও চলে যান। পরের দৃশ্যে আমরা দেখি এরা চারজন ফিরে যাচ্ছে, আর এখানে রবিন বলতে লাগে যে ওই পুলিশ অফিসারটার কি হয়েছে, ওনার শরীর এরকম পিলপিলে টাইপের কেন হয়ে গেছে, ওটাও কি একরকমের সুপার পাওয়ার নাকি। এতে গিয়ং বলে শুধুমাত্র আমাদের সঙ্গেই এই সমস্ত কিছু হয়নি, আমার তো মনে হয় আমাদের এই পুরো শহরেই অনেকের সঙ্গে এই সমস্ত কিছু হচ্ছে, আর এটা হয়তো কোনো এক প্রকারের রোগ। ইতিমধ্যে চেনি উনজংকে জিজ্ঞাসা করতে লাগে এরপর আমরা কি করব। ও উত্তর দেয় সেটা আমি কি করে জানবো, আমাকে কেন জিজ্ঞাসা করছো। এতে চেনি বলে দেখো এখন এসব লুকিয়ে কি লাভ, তাছাড়া আমরা তো এখন একে অপরের পাওয়ার সম্পর্কে জানি, তো আমরা তো এখন একটা টিম তাই না। আর আমরা তো ওই দুই পুলিশ অফিসারেরও প্রাণ বাঁচিয়েছি। তখন গিয়ং বলে আমরা যেহেতু পুলিশ অফিসারের প্রাণ বাঁচিয়েছি সেহেতু আমরা নিশ্চয়ই কোনো পুরস্কার পাবো। আর এটা শোনা মাত্রই ওরা বাকি দুজনও খুব খুশি হয়ে যায়। দেন চেনি বলতে লাগে যে আমরা তাহলে পুরস্কারের পয়সাটা চারজন মিলে ভাগ করে নেব। আর তখন উনজং বলে তোমরা তোমাদের এই ফালতু ঝামেলার মাঝখানে আমাকে টেনো না, আমি এর মধ্যে নেই। তাছাড়া তোমাদের সঙ্গে যা হচ্ছে সেগুলো তোমরা নিজেরাই সলভ করে নাও আর আমার পিছু ছেড়ে দাও। এরপর উনজং এর ডেস্টিনেশন চলে আসলে ও গাড়ি থেকে নেমে যায়, আর তখন এরা তিনজন বলতে লাগে যে ঠিক আছে ও যখন আমাদের সঙ্গে থাকতে চায় না ওকে থাকতেও হবে না, আমরা তাহলে পুরস্কারের টাকাটা তিনজন মিলে ভাগ করে নেব। আর এটা ভেবেই ওরা খুশি হয়ে যায়। এদিকে উনজং অফিসে ফিরে এসে কয়েক বছর আগের কিছু রিপোর্ট দেখতে লাগে এটা জানার জন্য যে এই শহরের মানুষজনদের সঙ্গে এরকম কেন হচ্ছে। আর এখান থেকে ও জানতে পারে দ্য চার্চ হাউসের ওই আশ্রমের ব্যাপারে। অন্যদিকে এরা হসপিটালে আসলে জানতে পারে যে কোনো পুলিশ অফিসারকে এই হসপিটালে আজকে অ্যাডমিট করানো হয়নি, আর সেই কারণে এদেরকে কোনো পুরস্কারও দেওয়া হবে না। ফলে এরা অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর ভাবতে লাগে যে তাহলে ওই দুই পুলিশ অফিসারকে যদি হসপিটালে নিয়ে না আসা হয় তাহলে ওরা কোথায় গেল। দেন গিয়ং বলতে লাগে আমার তো মনে হয় যারা এই সব সত্যিটা লুকাতে চাইছে তারাই ওদেরকে উঠিয়ে নিয়ে গেছে, আর এরপর ওরা আমাদেরকেও উঠিয়ে নিয়ে যাবে না তো যদি ওরা আমাদের ব্যাপারে জানতে পারে। এরপর আমরা দেখতে পাই যে ওই দুই পুলিশ অফিসারকে অ্যাম্বুলেন্সে করে দ্য চার্চ হাউসে নিয়ে আসা হয়, আর এই বিষয়ে চেনিরা কেউই জানতো না।
পরের দৃশ্যে আমরা দেখি পালহো উনজুয়াংয়ের কাছে আসে আর বলে কিছু কিছু লোকজন নিজের রাস্তা থেকে হারিয়ে যায় আর এমন এমন জায়গায় চলে আসে যেখানে কিনা তাদের কোনো দরকারই নেই। এতে উনজুয়াং বলে তুমি এখানে কি করছো, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর এসব বলে ও ওর পাওয়ার ব্যবহার করার চেষ্টা করে আর ঠিক তখনই পালহো ওকে বলতে লাগে তুমি শিওর তুমি এখানে আমার সঙ্গে লড়তে চাও? আর এখানে যদি তুমি আমার সঙ্গে লড়াই করো তাহলে কিন্তু অনেক লোক মারা যাবে। ফলে উনজং এবার নিজেকে আটকে নেয় আর তখন ওর কলিগ সেখানে আসে আর ওকে বলতে লাগে যে মেন হলে পার্টিশনগুলো লাগিয়ে দিও। দেন উনি চলে গেলে পালহো উনজংকে জিজ্ঞাসা করে তুমি আবারও এই শহরে কেন ফিরে এসেছো? ফাদার কি তোমাকে এখানে ডেকে এনেছে? এতে উনজং বলে আমি একজন সরকারি কর্মচারী আর আমাকে যেখানে পোস্টিং দেওয়া হয় সেখানেই আমাকে যেতে হয়। তাছাড়া ওই লোকটা যে কিনা তোমাদের সঙ্গে এইসব কিছু করেছে আর তারপরেও তোমরা কিনা ওনাকে ফাদার বলে ডাকো। এতে পালহো বলে আজকে আমি যা কিছু সেই সব কিছু ফাদারের কারণেই, আর ফাদার না থাকলে আজকে আমি এখানে থাকতাম না। এতে উনজং বলে উনি তোমাদেরকে মনস্টার বানিয়ে তুলেছে আর ওনার তোমাদের প্রতি কোনো ভালোবাসা নেই, উনি শুধুমাত্র তোমাদেরকে ব্যবহার করতে জানে আর এখনো ব্যবহারই করে চলেছে। তাছাড়া আমি জানি না তোমরা এই শহরে কি খিচুড়ি পাকাচ্ছ ডক্টর ওয়াং ওয়ান্দোর সঙ্গে মিলে, আর এইসব করে তোমাদের কোনো লাভ হবে না বরং প্রবলেমই তৈরি হবে। এতে ও বলে আমরা আবারও সবাই মিলে এই পৃথিবী থেকে আবর্জনা পরিষ্কার করার কাজ করছি আর এতে করে এই পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠবে। তখন উনজং বলে এইভাবে ধরতে গেলে তো আমি আর তুমি দুজনেও আবর্জনা। এতে পালহো বলে মোটেও না, আমরা মোটেও আবর্জনা না, আমরা হচ্ছে ওয়ান্ডার কিন্ডার আর আমরা মিরাক্কেল চিলড্রেন। আর ওর এইসব কথা শুনে উনজং বুঝতে পারে যে ও এখনো সেই ছোট্ট বাচ্চাটাই রয়ে গেছে। ফলে ও বলে যাও তুমি এখান থেকে চলে যাও আর আমাকে শান্তিতে থাকতে দাও। দেন সিন চেঞ্জ হয় আর আমরা দেখি উনজং মেন হলে পার্টিশন লাগানোর কাজ করছে আর নিজেকে নিজেই বলছে যে এই সবের সাথে আমার কোনো কানেকশন নেই, সো আমার উচিত ওইসব দিকে মন না দেওয়া। ইতিমধ্যে চেনি এখানে এসে উপস্থিত হয় আর ওকে বলতে লাগে আমি এক্ষুনি হসপিটাল থেকে আসছি। আর আমরা হসপিটালে গিয়ে জানতে পারি যে ওই দুই পুলিশ অফিসারকে হসপিটালে অ্যাডমিট করানো হয়নি, মানে ওরা দুজনে গায়েব হয়ে গেছে। তাছাড়া আমরা ওদের দুজনকে বাঁচানোর জন্য কত খাটাখাটনি করলাম আর তারপরেও কিনা ওদের কোনো রেকর্ডই খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে উনজং বলে আমি এখন কাজ করছি তো আমাকে ডিস্টার্ব করো না। চেনি বলে প্লিজ তুমি আমাকে বলো না যে এসব কেন হচ্ছে আর আমাদেরকেও কি এরকম গায়েব করে দেওয়া হবে? এসব কি গভর্নমেন্ট এজেন্সি থেকে করা হচ্ছে আর আমাদের ওপরেও কি এক্সপেরিমেন্ট করার জন্য আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে? উনজং বলে তুমি যদি গায়েব হতে না চাও তাহলে চুপচাপ থাকো আর বেশি বকবক করো না। দেন চেনি ওকে জিজ্ঞাসা করতে লাগে লাস্ট বারের মতো আমাকে বলে দাও যে আমার এই পাওয়ার আবার চলে যাবে না তো? কারণ ব্যাপারটা হলো আমি না মরতে চাই না, আর যবে থেকে এই পাওয়ারটা আমার কাছে এসেছে তবে থেকে আমার শরীর সুস্থ হয়ে গেছে আর তার আগে আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম, আর সে কারণেই আমি এসব শুনছি। তখন উনজং বলে সে তো খুব ভালো কথা আর আমি তোমার জন্য খুব বেশি হ্যাপি, সো প্লিজ এবার এখান থেকে যাও। চেনি বলতে লাগে আমাকে প্লিজ আমার পাওয়ারের ব্যাপারে একটু শিখিয়ে দাও না, আমি জানতে চাই যে আমি আমার পাওয়ারটাকে কি করে ব্যবহার করতে পারি। তাছাড়া তুমিই একমাত্র ব্যক্তি যাকে আমি এইসব কিছু জিজ্ঞাসা করতে পারি, কারণ বাকিদের জিজ্ঞাসা করলে সবাই আমাকে আরো বেশি পাগল ভাববে আর আমার এই পাওয়ারটা চলে গেলে আমি মরে যাব না তো? তখন উনজং ওকে আবারও জিজ্ঞাসা করতে লাগে তুমি সত্যিই ওয়ান্ডার কিন্ডারের ব্যাপারে কিছুই জানো না? চেনি বলে আরে না আমি সত্যি এই বিষয়ে কিছুই জানি না, তাছাড়া ওয়ান্ডার কিন্ডার কি? উনজং বলে ওয়ান্ডার কিন্ডার একটা এক্সপেরিমেন্ট, বলতে পারো একটা আনসাকসেসফুল এক্সপেরিমেন্ট। ইতিমধ্যে উনজং এর একজন ফিমেল কলিগ নায়ং এখানে এসে উপস্থিত হয়। ফলে উনজং চেনিকে বলতে লাগে তুমি এখান থেকে চলে যাও। এতে ও বলে তুমি আমাকে আগে বলো যে আমি আবার হাঁস মুরগিতে রূপান্তরিত হব না তো? উনজং উত্তর দেয় না এরকমটা কিছুই হবে না, তাছাড়া আমি তোমাকে যা জানতাম সবকিছু বলে দিয়েছি, বাকি অন্য কাউকে জিজ্ঞাসা করে নিও। এতে চেনি বলে তাহলে আমি এই মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করি যে ও এই বিষয়ে কিছু জানে কিনা। ফলে উনজং এবার ভয় পেয়ে ওর মুখ চেপে ধরে আর ওকে বলতে লাগে যে এরকমটা করলে আমরা দুজনেই খুব বাজেভাবে ফেসে যাব। তাছাড়া তুমি কি একটু ইডিয়েট টাইপের নাকি? তো এইসব শুনে চেনি ওকে বলতে লাগে তুমি আমাকে ছাড়ো, কিন্তু তারপরে উনজং ওকে ছাড়ে না। ফলে চেনি ওকে একটা থাপ্পড় মেরে দেয়, যে কারণে ওর চশমাটা বাইরে গিয়ে ছিটকে পড়ে আর নায়ং সেটা দেখে নেয়। ফলে নায়ং এবার ওর সামনে চলে আসে, কিন্তু এখানে আমরা চেনিকে দেখতে পাই না। নায়ং ওকে বলতে লাগে যে আমি এখানে আসলাম তোমার হেল্প করার জন্য, তাছাড়া তোমার ফেস এত লাল লাল কেন দেখাচ্ছে? উনজং উত্তর দেয় তোমাকে আমার কোনো হেল্প করতে হবে না, কারণ আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে, আর তাছাড়া আমি ব্লাশ করছি এই কারণেই হয়তো আমার ফেস এরকম দেখাচ্ছে। নায়ং বলে ও আচ্ছা তুমি আমাকে দেখে ব্লাশ করছো, তাছাড়া তোমার সঙ্গে কখনোই আমার একা কথা হয় না, তাছাড়া তুমি আমাদের স্টাফদের সঙ্গে কখনো ডিনার করতে চাও না। ইতিমধ্যে চেনি হুট করে এখানে চলে আসে আর তখন নায়ং পেছনে ঘোরে আর তারপরেই হঠাৎ করে চেনি আবারও কোথাও উধাও হয়ে যায়। তো নায়ং এখানে বারবার ওকে বলে যাচ্ছিল যে তুমি কখনো আমার সঙ্গে কোথাও যাও না, আমার সঙ্গে কোনো কাজও করো না ঠিকঠাক করে। তো উনজং এবার ওকে তাড়ানোর জন্য বলে দেয় যে আচ্ছা ঠিক আছে এরপর থেকে আমরা সমস্ত কাজ একসঙ্গে করব। আর এটা শুনে নায়ং খুশি হয়ে এখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি উনজং এতক্ষণ ওর পাওয়ারের সাহায্যে চেনিকে ছাদে আটকে রেখেছে আর নায়ং বেরিয়ে গেলে ও চেনিকে নিচে নামিয়ে আনে।
আর ওর এসব কারিশমা দেখে চেনি তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর বলতে লাগে যে সেন্সে ইউ আর দ্য গ্রেট। উনজং এখানে ওকে জানায় যে তোমার এই পাওয়ার কোনোদিনই যাবে না। তাছাড়া আমি যখন প্রথমবার পাওয়ার পেয়েছিলাম তখনও আমিও প্রায় মরতে মরতে বেঁচেছি, আর তারপর থেকেই আমি এইসব করতে লাগি। তো চেনি এই খবরটা জানতে পেরে অনেক বেশি খুশি হয় আর তারপর নাচতে নাচতে বাড়ি ফিরতে লাগে। আর এইসব কিছু উনজং ছাদে দাঁড়িয়ে লক্ষ্য করে আর হাসতে লাগে। আর তারপর ও যখন আবারও চেনির দিকে তাকায় তখনও দেখতে পায় যে পালহো ওর পিছু পিছু যাচ্ছে। দেন চেনি একটা গলির মধ্যে এলে পালহো ওর উপরে অ্যাটাক করতে লাগে আর ঠিক তখনই উনজং সেখানে এসে ওকে বাঁচিয়ে নেয়। আর এতে পালহো অনেক বেশি রেগে যায় আর ওকে বলতে লাগে যে তুমি শুধুমাত্র একটা ডিফেক্টিভ ভেরিয়েন্টের জন্য আমার উপরে হামলা করলে। উনজং উত্তর দেয় যে হ্যাঁ করলাম। এরপর উনজং চেনিকে কল করে জিজ্ঞাসা করে যে তুমি কি আগামী শুক্রবার ফ্রি আছো? যদি ফ্রি থেকে থাকো তাহলে তোমাকে আমাদের কমিটির তরফ থেকে রাস্তা পরিষ্কার করার কাজ করতে হবে। এটা শুনে চেনি বলে হ্যাঁ সেন্সে, আপনার জন্য আমি সবসময় ফ্রি, আর আপনি কোথায় আছেন বলুন, আমি এক্ষুনি আপনার সঙ্গে এসে দেখা করছি। এরপর আমরা দেখি উনজং চেনিকে একটা ইউনিফর্ম দেয় আর এই ইউনিফর্মটা পেয়ে চেনি তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর উনজংকে বলতে লাগে যে সেন্সে, তার মানে আমি কি চাকরি পেয়ে গেছি? তাছাড়া সেন্সে আপনি বলুন আপনার কি খেতে ভাল লাগে, আমি সেই অনুযায়ী আমাদের রেস্টুরেন্ট থেকে আপনার জন্য খাবার নিয়ে আসবো। আর তারপর ও পুরো অফিসে একদম হাঙ্গামা মাচিয়ে দেয় আর এইসব দেখে উনজং ইজ লাইক ভাই এটা কি করছে। এরপর চেনি গ্র্যান্ডমাকে কল করে জানায় যে গ্র্যান্ডমা আমি চাকরি পেয়ে গেছি আর আজকের পর থেকে আমি তোমার রেস্টুরেন্টে আর পেঁয়াজ ছোলার কাজ করব না। আর এটা শুনে ওর গ্র্যান্ডমা বলতে লাগে যে তোমার মাথা ঠিক আছে তো, কিসব ফালতু বকছো? তো চেনি এবার উনজংকে ফোনটা ধরিয়ে দেয় আর বলতে লাগে যে বলো আমার গ্র্যান্ডমাকে যে আমি চাকরি পেয়ে গেছি। তো উনজং এবার ফোনটা ধরে গ্র্যান্ডমাকে বলতে লাগে যে হ্যাঁ আমাদের সিটি হলের তরফ থেকে ওকে টেম্পোরারি জব দেওয়া হয়েছে, বাট এটা কোনো পার্মানেন্ট জব না। তো চেনি এবার ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর গ্র্যান্ডমাকে বলতে লাগে যে গ্র্যান্ডমা আমি এখন একজন সিভিল সার্ভেন্ট, তো আমাকে কল করে বারবার ডিস্টার্ব করবে না। আর এটা বলেও কলটা কেটে দেয়। এদিকে চেনির মতো গাধি নাতনি যে সরকারি অফিসে জব পেয়েছে এটা শুনে গ্র্যান্ডমা তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর তারপর নাচতে নাচতে রেস্টুরেন্টে ফিরে যায়। আর এখানে এসে সমস্ত স্টাফদের বলতে লাগে যে আজকে আমাদের খুবই খুশির দিন। দেন উনি পেছনে ঘুরতে এদের তিনজনকে দেখতে পান যারা কিনা অলরেডি ওনার জন্য অপেক্ষা করছিল। আর এদেরকে দেখা মাত্র গ্র্যান্ডমার হাসি একদম উধাও হয়ে যায়। তো এবার গ্র্যান্ডমা বলতে লাগে যে ওয়াঞ্চু দরজা বন্ধ করো, আর এখানেই আমাদের 4th পার্ট শেষ হয়ে যায়।